আলহামদুলিল্লাহ ওয়ালিহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা আজকের দ্বিতীয় দর্শে উপস্থিত হতে পেরেছি। এর জন্য আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া আদায় করছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের আমাদের এই দ্বিতীয় দর্শে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সবাইকেই আমি একবারে মিউট করে দিয়েছি, যাতে করে কোনোভাবেই কোনো সমস্যা ক্লাসের মধ্যে তৈরি না হয়। কারণ আমরা প্রত্যেকেই নেহায়েত ভদ্র মানুষ, তারপরেও অনাকাঙ্ক্ষিত ভাবে অনেক সময় অনেক এই, সমস্যা তৈরি হয়ে যায়। সেটা থেকে বেঁচে থাকার জন্য আসলে মিউট করে দেওয়া। আশা করছি এটা আপনারা অন্য কোনো ভাবে নেবেন না। আপনাদের প্রতি সম্মান রেখেই এটা করা হয়েছে। আচ্ছা, আমরা গত ক্লাসে আলাপ আলোচনা করেছিলাম কমিউনিকেশন স্কিল নিয়ে। কমিউনিকেশন স্কিলটা মূলত কি, এটা কিভাবে কাজ করে, ইত্যাদি। আপনাদের এই ব্যাপারে, গত ক্লাসের ব্যাপারে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা কারো ভিতরে কোনো প্রবলেম তৈরি হয়েছে কিনা, আমাকে একটু আধা মিনিট আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, আর আপনাদেরকে আরেকটা বিষয় আমি একটু বলে রাখি। আগামী ক্লাস থেকে, অর্থাৎ আগামীকাল থেকে আমাদের ক্লাস আলোচনা শুরু হবে ঠিক 9টা বাজে 00 মিনিট। আমরা 8টা 45-এ লিঙ্ক প্রদান করব। 9টা 00 মিনিটে যদি একজন উপস্থিত থাকে, একজন অথবা আমি একা, কোনো অসুবিধা নেই, আমরা আলাপ আলোচনা শুরু করে দেবো ইনশাল্লাহ। যারা পরে আসবেন তারা তো পরে এসছেন, আর যারা আগে আসবেন তারা অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন। আমি আপনাদের থেকে আমি জাস্ট 1 মিনিট সময় নিচ্ছি। আমাদের আলোচনা চলছিল কমিউনিকেশন স্কিল নিয়ে। আমরা গত ক্লাসে যেটুকু আলাপ আলোচনা করেছিলাম, আজকে ঠিক তারপর থেকে আমরা শুরু করছি। আমি আশা করছি আমার আওয়াজ আপনাদের পর্যন্ত একদম ক্লিয়ার আছে এবং স্পষ্ট শুনতে পাচ্ছেন। আমাকে একটু সাব্বির ভাই কষ্ট করে জানাবেন যে আওয়াজগুলো স্পষ্ট আছে কিনা, ক্লিয়ার আছে কিনা। আওয়াজ স্পষ্ট এবং ক্লিয়ার আছে, তবে আমার মনে হচ্ছে গতকাল থেকে আওয়াজের সাউন্ড একটু কম। আচ্ছা। আচ্ছা, আশা করছি আওয়াজ উচ্চ আওয়াজে হবে, অসুবিধা হবে না ইনশাল্লাহ। আমরা আবার গতকালকের বিষয়টা আমরা একটু মোজাকারা করে নিচ্ছি। আমরা কমিউনিকেশন কাকে বলে বলেছিলাম, একটু চ্যাট বক্সে আমাকে জানাবেন। কমিউনিকেশন কাকে বলে, কমিউনিকেশন জিনিসটা কি? আমরা বলেছিলাম কমিউনিকেশনটা হলো, ছবি দেখে আমরা বলেছিলাম একজন ব্যক্তির মনের ভাব এবং ভিতরের যেই এই, অনুভূতি থাকে, এই অনুভূতিটাকে অন্যের নিকট হস্তান্তর করা। সেটা সুখের অনুভূতি হোক, দুঃখের অনুভূতি হোক, আনন্দ, অথবা নিজস্ব কোনো প্রয়োজন, সিরিয়াস, বা যে কোনো ধরনের অবস্থান একজন ব্যক্তির মনের মধ্যে থাকুক, সেটাকে অন্যের পর্যন্ত ট্রান্সফার করাই হলো কমিউনিকেশন। এই ট্রান্সফার করাটা মৌখিক হতে পারে, অমৌখিকও হতে পারে। এই ট্রান্সফার করাটা কখনো ইফেক্টিভ হবে, কখনো ইফেক্টিভ হবে না, অর্থাৎ কখনো কার্যকরী হবে। আপনি আপনার অনুভূতিটা প্রকাশ করে উপকৃত হয়েছেন এবং সামনের মানুষ উপকৃত হয়েছে। আপনি যা বোঝাতে চেয়েছেন সামনের মানুষটাও তাই বুঝেছে, সেটা হবে ইফেক্টিভ। আর আপনি বলেছেন কিন্তু আপনার যে উদ্দেশ্য সেটা সামনের মানুষ বুঝতে পারেনি, এটা হয়তো আপনার অস্পষ্টতার কারণে, অথবা শব্দ, বাক্য কিংবা বর্ণ ব্যবহারের কারণে, তখন সেটা আর ইফেক্টিভ হয় না, সেটা
তখন সেটার কোনো ইফেক্টিভ কমিউনিকেশন হয় না। আচ্ছা, তাহলে আশা করছি এটুকু আপনারা ক্লিয়ার হয়েছে। দ্বিতীয়ত হলো আমরা পড়েছিলাম কমিউনিকেশন বাল ইত্তিসাল, এটা কাকে বলে? কমিউনিকেশন বা ইত্তিসাল বলা হয় এমন একটি দক্ষতা যা মানুষের ব্যক্তিত্ব গঠনে, সম্পর্ক বজায় রাখতে এবং পেশাগত সফলতায় অপরিহার্য। শিক্ষা হোক বা সমাজ, যে কোনো ক্ষেত্রেই কার্যকর যোগাযোগ একটি শক্তিশালী হাতিয়ার। আর তা হলো তথ্য, ধারণা, চিন্তা এবং অনুভূতির আদান প্রদানের প্রক্রিয়া। এটি মৌখিক, অমৌখিক এবং অলিখিত আকারে হতে পারে। শিক্ষক জীবনে কমিউনিকেশনের গুরুত্ব বা ভূমিকা কি? একজন শিক্ষক শুধুমাত্র পাঠদাতা নন, তিনি একজন পথ প্রদর্শক, অনুপ্রেরণাদাতা এবং নেতৃত্বের প্রতীক। সুতরাং তার সফলতা অনেকাংশে, আমি তো বলবো যে 95% অংশেই নির্ভর করে তার যোগাযোগ দক্ষতার উপর। তিনি যদি যোগাযোগ দক্ষতায় খুব একটা পারদর্শী না হন, তাহলে তার সফলতাটা, অর্থাৎ তিনি যেই উচ্চাঙ্গে যেতে চান, যেই অবস্থানে তিনি যেতে চান, সেখানে আসলে যাওয়াটা কষ্টকর হয়ে যাবে। তবে ওনার যদি এই কমিউনিকেশন স্কিলের কোন একটা স্কিল থাকে, আমরা কমিউনিকেশন স্কিলের যে কয়টা স্কিল পড়বো, এর মধ্যে যদি কোন একটা স্কিল থাকে, তাহলে তিনি সেই ক্ষেত্রে গিয়া সামনে এগোতে পারবেন। আমরা সামনে পড়বো কয় ধরনের কমিউনিকেশন হতে পারে। সুতরাং যে নিচে শিক্ষক জীবনে যোগাযোগের বিভিন্ন দিক তুলে ধরা হলো। এক নাম্বার হলো শিক্ষাদান ও ব্যাখ্যা করার ক্ষমতা। আমাদের কমিউনিকেশন স্কিলটা প্রয়োজন হয় আমরা যখন কোনো সবক পড়াই, কোনো কথা বলি, কোনো আদেশ করি, কোনো বিষয় বোঝাতে চাই, তখন কিন্তু আমাদের সুন্দরভাবে উপস্থাপনা করে এবং এই ছাত্রদের মেজাজ বুঝে, সামনের মানুষের মেজাজ বুঝে কথা বলার দক্ষতাটা, এটা কমিউনিকেশন স্কিলের উপর অনেকটাই নির্ভর করে। 2 নাম্বার হলো আত্মবিশ্বাস গড়ে তোলা। আপনার যদি কমিউনিকেশন স্কিলে মিনিমাম ঘাটতি থাকে, তাহলে আপনার সামনের যে মানুষটা আছে, সেই মানুষটার ভিতরে কোন রকম আত্মবিশ্বাস তৈরি হবে না। যেমন মনে করেন, আমি যদি একটা উদাহরণ দেই, আমার আপনার ক্লাসে ছাত্ররা বসছে, আমরা কথা বললাম, অথচ ছাত্ররা পড়ার প্রতি মনোযোগী আসলো না, তারা পড়ার জন্য পাগল হইলো না। আপনি নিশ্চিত ভাবে মনে রাখবেন আমার আপনার কমিউনিকেশন স্কিলের দুর্বলতা আছে। কারণ হলো, আমি একটা কথা সচরাচর বলে থাকি, যে আমরা ক্লাসে কথা বলবো আর ছাত্ররা পড়ার জন্য পাগল হয়ে যাবে না, এটা হতেই পারে না। এটা হতেই পারে না কোশ্চিন কালে। যদি এমনটা হয়, আমরা সারা দিন কথা বললাম, সারা বছর কথা বললাম, অথচ একজন ছাত্রকে পড়ার সাথে লাগাইতে পারলাম না, একজন ছাত্রকে আমালের সাথে লাগাইতে পারলাম না, তাহলে কিন্তু আমার আপনার বুঝতে হবে যে কমিউনিকেশন স্কিল, উপস্থাপনা স্কিল, আমার সামনের যে মানুষটা আছে তাকে বোঝার দক্ষতায় আমার অনেক অনেক কমতি আছে। শৃঙ্খলা ও নেতৃত্ব। আপনি যদি কমিউনিকেশন স্কিলে মিনিমাম ঘাটতি থাকে, আপনি কিন্তু শৃঙ্খলা রক্ষা করতে পারবেন না, নেতৃত্বে ভেঙে পড়বেন। যেমন আমি যদি বলি, আমাদের সরকার পতনের ব্যাপারটা যদি আমি বলি, 2024-এ যে আমাদের সরকার পতন হয়েছে, যে তখন এই যে একটা জেনারেশন, যে জেনারেশনটাকে কন্ট্রোল করা একদম স্বাভাবিক ব্যাপার ছিল, কিন্তু এই জেনারেশনকে কন্ট্রোল করতে পারে নাই শুধুমাত্র কমিউনিকেশন স্কিলের অদক্ষতার কারণে। আপনারা বলবেন এটা কিভাবে সম্ভব, যে এত বড় ব্যক্তি কমিউনিকেশন স্কিলের অদক্ষতা কিভাবে আসলো? হ্যাঁ, কখনো কখনো যখন ভূতে ধরে, তখন কমিউনিকেশন স্কিলের অদক্ষতা চলে আসে। যারা সারা জীবন যেভাবেই যাই কিছুই চালিয়েছে, তারা এত বেশি পাপ করেছিল যে সর্বশেষ আল্লাহ তাআলা তাদের কাছ থেকে এই যোগ্যতাটা কেড়ে নিয়েছিল কিছু সময়ের জন্য। ফলে এই ছাত্রগুলোকে কোন শব্দ বললে তারা থেমে যাবে, এটা তারা বের করতে পারে না, বরং তাদের জবান দিয়ে এমন শব্দ বের হয়ে গেছে যেটা আগুনকে আরো বেশি প্রজ্বলিত করেছে। আমাকে একজন বিজ্ঞ রাজনীতিবিদ, আহ, ওই সময় তার সাথে আমি ছিলাম, তো প্রশ্ন করা হচ্ছিল যে এই যে পরিস্থিতি, এটাকে যদি নিয়ন্ত্রণের জন্য আপনাকে ডাকা হয়, অর্থাৎ আমাকে যদি ডাকা হয়, তাহলে আমি কি করব? আমি বলছিলাম যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমাকে মাত্র 5 মিনিট সময় দিবেন, বেশি প্রয়োজন নেই। এই 5 মিনিটের ভিতরে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ হবে, এবং তারা যেভাবে যেটা করতে চেয়েছে, পুরো দেশ শান্ত হয়ে যাবে। এটার একটাই মাত্র কারণ, এটা হলো সাইকোলজি। সামনের মানুষটা কি চাচ্ছে,
কোন জিনিসটার কারণে সেই কাজটা করতেছে সেটাকে পূরণ করে দাও, জাস্ট এনাফ। যেমন সম্ভবত আমার ক্লাসে একটা কথা বলেছিলাম না, কোথায় যেন, ও গত এই গত সপ্তাহে আমার এক ছাত্র মাদারিনা সাহেবের প্রথম বর্ষের এই, নামাজ পড়ে তাকে নামাজের আগে তাকে ছুটি দিয়ে দিতে হবে। তো ছুটি দিয়ে দিতে হবে কেন? তার বাড়িতে প্রবলেম। এক নম্বর হলো তার হিপস শোনাইতে হয়, হাফেজ হিপস শোনাইতে হয়। তো যিনি মুদায়িম সাহেব ছিলেন ওনার সাথে কথা বলার পরে মুদায়িম সাহেব প্রচন্ড রাগ করেছেন এবং আমাকে বলতেছিলেন যে হুজুর, এটা কি কোনোভাবে সম্ভব যে আর দুইটা মানুষ অন্য জায়গায় কাজ করে ইমামতি করে এই জন্য চলে যায়, এখন তাদের সাথে বায়না ধরে এই ছাত্ররা চলে যেতে চাচ্ছে, যেতে চাচ্ছে, এখন আমি কি করি বলেন তো? তা আমি ওনাকে বললাম যে আমি দেখলাম যে মুতাহিম সাহেব এই কিছুটা, আমি উস্তাদকে বললাম যে বুঝলাম যে উনি কিছুটা নারাজ নারাজ ভাব। আমি উস্তাদকে বললাম যে হুজুর, আমার বিষয়টা আমার উপরে ছেড়ে দেন, আমি বিষয়টা দেখতেছি। কিভাবে দেখতেছি? যে আমি আগে ছাত্রের মনস্তত্ত্ব বুঝবো। ছাত্রের মনস্তত্ত্ব কিভাবে বুঝবো? এই ছাত্রটাই আমার ক্লাস থেকে পলায় গেছিল, সে বলছিল যে আমাকে ধমক দিচ্ছে এর জন্য আমি ক্লাস থেকে চলে গেছি। একই ছাত্র সর্বশেষ ক্লাসে এসে বলেছে যে আপনার ক্লাস থেকে আপনি যতই মারেন এবং কাটেন, আমি আপনার ক্লাস থেকে আর কখনো পলাবো না। তাকে আমি ডাইকে নিলাম। ডেকে নেওয়ার পরে তাকে জিজ্ঞেস করলাম আসলে সমস্যাটা কোথায়, আমাকে একটু কষ্ট করে বলেন। সে বলতে বলতে চাচ্ছে না, খুব কান্না 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 অবস্থা। তারপর আমি বললাম যে আমাকে বলেন, অসুবিধা নেই, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সহজ ভাবে আমি বিষয়টা সমাধান করে দিব। ফলে উনি পরে বললো যে হুজুর, আমার ঘর থেকে একটা চাপ আছে, আমার এই চাপগুলো আমি নিতে পারতেছি না, আমার অনেক বেশি চাপ তৈরি হয়ে গেছে। ভাই কি চাপ কি চাপ তৈরি হয়েছে আপনার? যে এই বাসা থেকে বলে আমার হিপস শোনাইতে হবে এবং এটা বাধ্যতামূলক শোনাইতে হবে, এদিকে মাদ্রাসার চাপ, এখন দুইটা সমন্বয় করাটা আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। আমাকে যদি নামাজের পর ছুটি দেওয়া হয়, হিপস শুনিয়ে আবার বাসায় গিয়ে খাবার দাবার খাওয়া গোসল করে আমার আসর হয়ে যায়। তাদেরকে আমি এই 24 ঘন্টা রুটিন করে দিয়েছি, সেই রুটিন সে ভালোভাবে ফলো করতে পারতেছে না, এজন্য তার চাপ বেড়ে গেছে। তো আমি বললাম যে বাসা থেকে যে হিপস শোনাইতে বলছে, এটা কি বাসার চাপ নাকি আপনারও ইচ্ছা যে হিপস শোনাবেন? বলে যে আমার ইচ্ছা না, যা শোনা যা ইয়াদ করছে আলহামদুলিল্লাহ এটা যথেষ্ট চলে যাবে, কিন্তু বাবার কথা হইলো তুমি কিতাবখানা পড়লে পড়ো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার হিপস ঠিক রাখতে হবে এবং বাধ্যতামূলক শোনাইতে হবে, এই ব্যাপারে কোনো ছাড় নাই। তো আমি বললাম তাহলে আপনার আব্বুর সাথে এই বিষয়ে কথা বলি। কই যে না, আব্বু এই বিষয়ে রাগ করবে যদি শুনে। আমি বললাম আমি আমার সিস্টেমে কথা বলবো। কি সিস্টেম? যে আমি আমার আপনার আব্বুকে জাস্ট এটুকু বলবো, আপনার ছেলে জোহরের নামাজের আগেই ছুটি নিতে চাচ্ছে, কেন নিতে চাচ্ছে এই বিষয়টা একটু দেখবেন, তখন বিষয়টা সামনে আসবে যে হিপস শোনানোটা। তো সর্বশেষ উনার এটা সমাধান দিলাম। বড় হুজুরকে বললাম যে বিষয়টা এই এই প্রবলেম, আপনি এইভাবে কথা বলেন। কথা বলার পরে বিষয় একদম কোনো ক্লিয়ার কাছে সমাধান হয়ে গেছে। সমাধান কি? সে এখন আর যে মাদ্রাসাতে শোনাইতো সে মাদ্রাসা যাওয়া বন্ধ। আগামীকালকে থেকে তার সবকটা আমি শুনবো। তারপর আমি কিভাবে শুনবো? তার উপর কোনো চাপ দিয়ে না। ছুটির পরে নামাজের আগে সে আমাকে 5 পৃষ্ঠা শোনায় ফেলবে, বাড়িতে যাইতে যাইতে হাঁটার মধ্যে আমার আরো 5 পৃষ্ঠা শোনায় ফেলবে। তার জীবনের চাপ কমাই দিলাম। তো আমরা যদি প্রত্যেকেই যোগাযোগ দক্ষতাটায় পারদর্শী হই, আমাদের ছাত্রদেরকে এভাবে যদি আন্তরিকতার সাথে সাপোর্ট করতে পারি, আমি বিশ্বাস করি ওই ছাত্র সারা জীবন আপনাকে মনে রাখবে এবং ওই ছাত্রের জীবন উজ্জ্বল হওয়ার জন্য আপনি একজন শিক্ষকই জাস্ট এনাফ। আমি যেটুকু কথা বললাম এটুকু আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি কিনা একটু আমাকে বলবেন কমেন্ট বক্সে। তাহলে এটা হলো, এখন যে উদাহরণটা মূলত আপনাকে দিলাম, এটা হলো নেতৃত্বের উদাহরণ। আমি যদি এই ব্যাপারটা কন্ট্রোল করতে না পারতাম, তাহলে আসলে আমি কোনো এই এটা কি কি বলে লিডারশিপের জায়গাটায় আমার দুর্বলতা থেকে যেত এবং আমি লিডারশিপে অপরিপক্ক থেকে যেতাম। এজন্য প্রতি মুহূর্ত আমি একটা কথা বলে থাকি যে আমার সাথে যদি আপনি 1 ঘন্টা কথা বলেন অথবা আমি যদি আপনার সাথে 1 ঘন্টা কথা বলি, 1 ঘন্টা কথা বলার পরে আপনার থেকে ডিসকানেক্টেড হওয়ার সাথে সাথে আমি খাতা কলমে লিখে দিতে পারবো আমার এই 1 ঘন্টা কথার মধ্যে কয়টা ভুল হয়েছে, আমার কোথায় কোথায় ভুল হয়েছে। যদি আমার মাথায় ভুলটা নাও ধরা পড়ে, আপনার চেহারা দেখলে আমার বুঝে আসবে যে আপনি কোন কথার কারণে আপনি আমার উপরে ক্ষিপ্ত হয়েছেন, আমার উপর ভুল বুঝেছেন এবং সেটা আমি শুধরে নিব। এই বিষয়টা আমাদের প্রত্যেকের আমি মনে করি যে অত্যাবশ্যক এবং খুবই আবশ্যক যে আমরা অন্যের জায়গার তুলনায় নিজের ব্যাপারে আত্মসমালোচনায় বেশি যত্নশীল হব। আমি আমার নিজের কথায়, নিজের চলনে, নিজের ঢঙে কোথায় আমি ভুল করছি, প্রতিনিয়ত আমি কোথায় ভুল করছি সেটাকে সামনে রাখা এবং এটাকে শুধরে ফেলা। আমি তো মাঝে মাঝে এমন করি যে আমার কথাটা ছাত্র কেন শুনলো না, এটা আমার নিজের অপরাধ।
আমার কথা ছাত্র কেন শুনলো না, এটা আমার নিজের অপরাধ। সামনের মানুষ আমাকে ভুল বুঝেছে, ভুল বুঝাটা এটা তার দোষ না, দোষটা আমার। কারণ হলো আমি এমন শব্দ ব্যবহার করেছি, এমন বাক্য ব্যবহার করেছি, যে বাক্যের কারণে, যে শব্দের কারণে আমি যা বুঝাইতে চেয়েছি সেটা সে বুঝে নাই। কারণ তার সাকাফা, তার সংস্কৃতি, তার বুঝ কোন লেভেলের সেটা আমি জানি না। এই না জানাটাই হলো আমার অদক্ষতা। সুতরাং আমরা যখন কারোর সাথে কথা বলবো, তার সাকাফা কি, সংস্কৃতি কি, তিনি কোন শব্দে কি বুঝেন, কোন বাক্যে কি বুঝেন, এটা আমার আপনার জেহানে রেখেই কথা বলা, তাহলে একটা সম্পর্ক সুন্দর হয়, একটা পরিবারের এই অবস্থা সুসংগত হয়, এবং একটা সমাজ রাষ্ট্র সর্বত্র আপনি সুন্দরভাবে সুচারুরূপে চালিয়ে যেতে পারবেন। কিন্তু যদি এই জায়গাটাতে আমরা দুর্বল হয়ে যাই, সাকাফা যদি আমরা না বুঝি, সংস্কৃতি যদি আমরা না বুঝি, সামনের মানুষের সাইকোলজি যদি আমরা না বুঝি, তাহলে আসলে আমরা যত ভালো কথাই বলি না কেন, যত ভালোবাসার গল্পই আমরা করি না কেন, আমরা কিন্তু আসলে সেখানে ভুল করেই যাব, প্রতিনিয়ত ভুল করে যাব। এই ভুল থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ কখনো থাকবে না, কারণ ওই একটা জায়গাতে আমাদের প্রবলেম। আমরা কোথায় প্রবলেমে পড়েছি, আমরা সামনের মানুষের সাইকোলজিটা বুঝিনি। আমরা কোন শব্দ বললে মানুষটা ভুল বুঝা থেকে বিরত থাকতে পারবে সেটা আমরা করতে পারিনি। তো এই জন্য আমরা এই জায়গাগুলোতে খুব খেয়াল রাখবো। আমি গ্রুপের মধ্যে বলেছিলাম আমরা প্রত্যেকে যেন খাতা এবং কলম নিয়ে বসি, যাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমরা নোট নিতে পারি। আমি আশা করছি আপনারা এই বিষয়গুলোকে এই নোট নিয়েছেন। এবং খুবই দুঃখের সাথে জানাচ্ছি, আমি যে মুহাসাবা ফর্মটা দিয়েছিলাম, মাত্র 13 থেকে 14 জন ফর্ম পূরণ করেছে। এটা হতাশাজনক ব্যাপার। আমি চাইবো যে আগামীকাল থেকে আমরা আমাদের যে 33 জন আছি, আমরা 33 জনেই সেটাকে পূরণ করব। এবং আমরা যে নোটগুলো করব, এটা অবশ্যই আম- আমরা ক্লাসের মধ্যে কি নোট করব, এটা হলো একটা ব্যাপার। আমি ফাঁক দিয়ে কথাটা বলে নিচ্ছি। আমরা ক্লাসের নোট করব হলো, এই যে আলাপ আলোচনার মধ্যে, এই পুরো ক্লাসে আপনার কাজ কি? আমার আলাপ আলোচনা শোনা? কখনোই না। আমার আলাপ আলাপ আলোচনা আপনার মনোযোগ দেওয়ার কোনো দরকার নেই। আপনি মনোযোগ দিবেন আমার কথা থেকে আপনার জীবনের কোন দুর্বলতা প্রকাশ পেয়েছে। আমি যে ঘটনাগুলো বলবো, যে অভিজ্ঞতাগুলো শেয়ার করব, যে তথ্যগুলো আপনাদের সামনে পেশ করব, এগুলো থেকে আপনার জীবনের কোথায় ভুল করেছিলেন, কোথায় আপনার সঠিক সিদ্ধান্ত হয়েছিল, আপনার পুরো জিন্দিগির, আপনার 50 বছর বয়সের পুরো জিন্দিগি আপনার চোখের সামনে 10 দিন থাকবে। এবং পুরো জিন্দিগিকে উলট পালট করে, আপনার ওই যে কাপড় ধোয়ার মেশিনের ভিতরে যেমন কাপড় দিয়ে উলট পালট করে ধুয়ে ফেলে, আপনার পুরো 50 বছর জীবনকে আপনি ধুয়ে ফেলবেন। যে আপনার কোথায় ভুল হয়েছিল, কোন কথার কারণে আপনার কোথায় সিদ্ধান্তের ভুল হয়েছিল, কোন শব্দের কারণে পরিবেশ নষ্ট হয়েছিল, সমস্ত কিছুকে সামনে যখন আনবেন, তখন আপনার পূর্ববর্তী জীবন, সাবেক সাবেক জীবন, এটা আপনার এই সামনের জীবনের সাথে আলোকিত হয়ে যাবে। আমাদের সামনে ক্লাসে যাবে যে আমাদের অতীতকে ভয় না পেয়ে, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে কাজে লাগিয়ে আমাদের ভবিষ্যৎকে সুন্দর করা, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। তাহলে কমিউনিকেশন স্কিলের গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হলো মূল্যায়ন ও মতামত। আমরা আমাদের মাদ্রাসাতে বিভিন্ন মিটিং হয়, বিভিন্ন সভা সেমিনার হয়, সেখানে মতামত দেওয়ার ক্ষেত্রে আমরা দেখবেন আমাদের সামনে এমন অনেকে থাকেন যারা মতামত দেওয়ার ব্যাপারে এমন ভাবে মতামত দেন যেটা আসলে কারো মনের সাথেই যায়নি। মানে এমন একটা কথা বলেন যেটা আসলে বলাটা উচিত ছিল না। এটা কেন? যে উনি আসলে পরিবেশটা বুঝে উঠতে পারেননি, এবং উনার যে শব্দের বলার দরকার, কমিউনিকেশন, যোগাযোগ দক্ষতা বা উপস্থাপন কৌশল, এই জায়গাতে কমতি থাকার কারণে কাউকে মূল্যায়ন করা, ছাত্রকে মূল্যায়ন করা কিংবা মতামত দেওয়া, এই দুইটাতেই ঘাটতি পড়ে গেছে। আমি তো এমন অনেক শিক্ষক দেখেছি যে ছাত্রদেরকে জালিম ডাকে। এই শব্দ শোনার পর আমার হার্ট অ্যাটাক করে মারা যেতে মনে চাইছিল। যে আমার ছাত্র, তাকে আমি কোন ভাষায় আমি তাকে জালিম বলি, কোন ভাষায় আমার ছাত্রকে আমি জানোয়ার বলি? আমার আপনার মরে যাওয়া উচিত। এই শব্দ শোনা, এই শব্দ না বলার চেয়ে আমার আপনার মরে যাওয়া উচিত, আমার ছাত্রকে, আপনার ছাত্রকে জানোয়ার বলার চেয়ে। আচ্ছা, অভিভাবক, সহকর্মী ও প্রশাসন কমিটির সাথে যোগাযোগ। আমাদের অনেক সময় কমিটির সাথে যোগাযোগ করতে হয়, বিশেষ করে অভিভাবকের সাথে তো যোগাযোগ করতেই হয়। এমন অনেক সময় দেখা যায় আমরা অভিভাবক যারা মাদ্রাসায় গিয়েছি কথা বলি, আশ্চর্য এত কষ্ট পাই যে শিক্ষক আলেমদের যোগাযোগ দক্ষতা, তাদের উপস্থাপনা কৌশল মার্জিত হওয়া দরকার। সেখানে তিনারা এমন ভাবে অভিভাবকের সাথে কথা বলতেছেন, অভিভাবক বাধ্য হয় ছাত্র নিয়ে যাইতে। অবাক লাগে মাঝে মাঝে। এটা অনেক সময় হয়। কারণ হলো অভিভাবকের সাথে কোন ভাষায় কথা বলবো, কোন শব্দে কথা বলবো,
কিভাবে কথা বললে তার ছাত্র এটা সহ আরো নতুন করে যদি জন্ম হয় ওইটাও আমার কাছে দেওয়া যাবে, ওইটা আমরা কখনো চিন্তা করি না। এজন্য আমরা এই জায়গাগুলোতে সামনে যখন আরো বিষয়গুলো দেখবো তখন আমাদের জন্য আরো ক্লিয়ার হবে যে এখানে আমাদের সমস্যাগুলো কিভাবে হয়। পাঠদানে সম্পর্ক তৈরি ও সম্পর্ক বজায় রাখা, আমাদের কমিউনিকেশন স্কিল যদি সুন্দর হয়, উপস্থাপনা কৌশল সুন্দর হয়, পাঠদান আমাদের আরো বেশি সুচারুরূপে হবে এবং সুন্দর হবে। শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী করা, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক উন্নয়ন করা। আমার যোগাযোগ দক্ষতায় নির্ভর করবে আমার ছাত্রের সাথে কতটুকু সম্পর্ক তৈরি হবে। আমার এই উপস্থাপনা কৌশলই নির্ধারণ করবে যে আমার সামনের মানুষটার আত্মবিশ্বাস আমি কোন লেভেলের রাখতে পারবো, কোন লেভেলের তৈরি করতে পারবো। সহকর্মীদের সাথে যোগাযোগ, সহকর্মীদের সাথে যোগাযোগ করা বা সহযোগিতা করা। আমাদের যারা সহকর্মী থাকে, আমাদের সাথের যে শিক্ষকগণ থাকেন, অনেক সময় দেখা যায় কোনো কাজের দায়িত্ব বন্টন হলে আমরা অনেক সময় মন মালিন্যতা তৈরি হয়। কেন মন মালিন্যতা তৈরি হয়? যে ভাই আমি এটা বললাম, আপনি ওটা কেন বললেন? আরেক ভাই বলবে যে ভাই আমি এটা করতে বলছি, আপনি এটা কেন করতে বললেন, এটা কি আপনি বুঝলেন না? তো এই যে মন মালিন্যতাটা তৈরি হওয়া, এটা কমিউনিকেশনের গ্যাপ। কমিউনিকেশনের গ্যাপ। আপনি যখন কমিউনিকেশন স্কিলটা আপনার খুব সুন্দর থাকবে, তখন একজন একটা ভুল করে ফেলছে, নগদ আপনি বলবেন ভাই ভুল করছেন, কোনো সমস্যা নেই, যেটা এখন পর্যন্ত হয়েছে এটা বাদ, নতুন করে আমরা এটা শুরু করব। প্রিভিয়াস কোনো শব্দ, কোনো দুঃখ, কোনো হতাশা আমাদের জেহানে রাখবো না। আমাদের জেহান থেকে এমন ভাবে রিমুভ করে দিব যেন জীবনে কোনো কিছুই হয় না আমাদের সাথে। বরং ওই জিনিসটাকে, ওই সিচুয়েশনটাকে, ওই পরিস্থিতিটাকে যদি আমাদের জীবনের সাথে জড়িয়ে রাখতে হয়, ইনস্ট্যান্ট সেটাকে ভুলে গিয়ে নতুন করে ভাই আজকে এখন থেকে আবার নতুন করে আমরা নতুন করে সম্পর্ক তৈরি করব, আবার নতুন করে আমরা পথ চলা শুরু করবো। প্রিভিয়াস কি হয়েছে, মারামারি করছি, খুন খারাপি করছি, একজন আরেকজনকে চড়ায়া থাবড়ায় শেষ করে ফেলছি, কোনো সমস্যা নেই। ভাই আপনাকে আমি খুন করছি, তাও কোনো সমস্যা নেই। আমাকে চড় দিচ্ছেন, আপনার ভালো লাগছে, আলহামদুলিল্লাহ ভাই, আপনার ভালো লাগছে এই জন্য আমারও ভালো লাগছে। যাদের কমিউনিকেশন স্কিল দুর্বল তারা এই সিস্টেমটাই করে। আপনি আমাকে গালি দিয়ে মজা পাইছেন, ভাই আমারও সাংঘাতিক মজা লাগছে। কেন? আপনি আমাকে গালি দিয়ে মজা পাইছেন। আপনি যে মজা পাইছেন পৃথিবীর অন্য কোথাও ওই স্বাদটা পেতেন না, আমার মাধ্যমে পাইছেন। আলহামদুলিল্লাহ, আমি মসজিদে 2 কেজি মিষ্টি দিব। এভাবে যখন আপনি নিজেকে প্রেজেন্ট করবেন, বিশ্বাস করেন ভাই আপনার জীবনে কোনো দুঃখ থাকবে না, এবং কখনো সম্পর্ক ভাঙনের কোনো পরিস্থিতি তৈরি হবে না। একটা জিনিসের আমার চিন্তা করতে হবে যে ভুল মানুষের হবে, হইতেই পারে, হয়তো ভুল আমি বুঝেছি, নয়তো ভুল সে করেছে, কোনো না কোনো কারণে হয়েছে। তাহলে ভাই যেই পর্যন্ত ভুল হয়েছে এটাকে আমরা বাদ দিই, একই সম্পর্কে এই পর্যন্ত বাদ দিই, আবার নতুন করে এই সম্পর্কটাকে আবার আবার রিনিউ করি। প্রয়োজনে আমরা আবার বলবো যে ঠিক আছে ভাই, এ পর্যন্ত এই ভুল হয়েছে, আমরা সামনে এই ভুলটাকে আর করব না। এই ভুলটা যেন আর না হয়, এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো। একবার, দুইবার, প্রয়োজনে 3বার আমরা সতর্ক করবো, কোনো সমস্যা নেই। যদি সতর্ক করার পরে নাই হয়, যেই ভুলটা বারবার করতেছে, ওই চ্যাপ্টারটাকে আমরা ক্লোজ করে দিব। ওই চ্যাপ্টারটা ক্লোজ করে দেবো, নতুন চ্যাপ্টার আমরা শুরু করব। এভাবে যখন আমরা শুরু করব, আমার বিশ্বাস আমাদের জীবনে কখনো দুঃখ আসবে না, কখনো হতাশা আসবে না, কখনো ভুল বুঝাবুঝি আসবে না, কখনো মন মালিন্যতা আসবে না, কখনো একে অপরের সাথে সম্পর্ক নষ্ট হবে না। এই ব্যাপারটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা কি আমার সাথে আছেন, না আমি একা একা কথা বলতেছি? একটু সারা শব্দ করবেন, কমেন্ট বক্সে একটু সারা শব্দ করবেন যে আমি একা আছি না আপনারা আমার সাথে আছেন। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, বুঝতে পারছেন কিনা? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, বুঝতে পারছেন কিনা, একটু মেহরবানি করে বলবেন। আচ্ছা, মাশাআল্লাহ। আছি, 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 আলহামদুলিল্লাহ, আছি। আচ্ছা, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আমাকে 9 জন ভাই জানিয়েছেন যে আছেন, তার মানে আমার সাথে এই 9 জনই আছেন। অর্থাৎ আমি গতকালকে বলেছিলাম যে আমি আপনাকে, আপনার সাথে আমি কথা বলছি। সুতরাং যেই 9 জন আছেন, আমি এই 9 জনের সাথে কথা বলছি, বাকিরা হয়তো অনুপস্থিত বা নাই, ওনাদের সাথে আমি কথা বলছি না, বিষয়টা এরকম আর কি। আমি চেয়েছিলাম যে 33-এর 33টা মেসেজ এখানে আসুক। আমি সহ যেহেতু 33 জন, আমি তো উপস্থিত আছি, বাকি আরো 32টা মেসেজ আসুক, ইনশাল্লাহ সামনে থেকে হবে। তাহলে সহকর্মীদের সাথে কথা বলা। আজকে থেকে কিন্তু এই যে আমি মুহাসাবার মধ্যে একটা কথা বলেছিলাম যে আপনার বাস্তব জীবনে আজকের ক্লাস থেকে আমরা যা কিছু নোট করেছি, বুঝেছি, আমার দুর্বলতাটাকে আমি কতটুকু উত্তরণের জন্য কাজ করতে পারলাম, এবং বাস্তবে আমি কতটুকু এটা প্রয়োগের চেষ্টা করতে পারলাম, এটা আমরা করছি কিনা। যেমন এই যে সহকর্মীদের ব্যাপারে আমি যে কথাটা আপনাদেরকে বলেছি, এবং প্রিভিয়াস অতীতকে বাদ দেওয়ার জন্য, এবং একই সম্পর্ককে আপনার বাদ দিয়ে, অর্থাৎ একই সম্পর্ক বাদ না, বরং পরিস্থিতিটা বাদ,
আমি আপনার এই ব্যাপারে কষ্ট পাইছি ভাই, ঠিক আছে, এই কারণে কষ্ট পাইছি, এটা যেন আর সামনে না হয়, ভুলে গেছি, শেষ। যদি এই ধরনের পরিস্থিতি আমরা তৈরি করতে পারি, এখন থেকে আমরা চেষ্টা করি, চেষ্টা করলে ইনশাল্লাহ কখনোই বা আপনার জীবন থেকে কখনো প্রিয় কোনো জিনিস ছুটে যাবে না কোনো কারণেই, এবং আপনি জীবনে যা চাইবেন সব পেয়ে যাবেন। বিশেষ করেন আজকে আপনাদেরকে আমি একটা চ্যালেঞ্জ করে গেলাম, যে আপনি যদি শুধু এটুকু করতে পারেন, আমি কসম করে বলছি সারা জীবন আপনি যা চাইবেন তাই পাবেন, আপনার হারানোর সুখ কোনোদিন পালন করতে হবে না। তো আপনার কখনো কোনো হারানোর সুখ পালন করতে হবে না, যদি শুধুমাত্র এটুকু করতে পারেন। ভাই আজকে পর্যন্ত যা হয়েছে ক্লোজ, 1 মিনিট পর থেকে আর প্রিভিয়াস কোনো নিয়ে চিন্তা করবো না, আমরা এখন থেকে আবার নতুন করে পথ চলা শুরু করবো। কোনোদিন হারানোর সুখ, ব্যথা বেদনার সুখ কোনোদিন আপনার এই পালন করতে হবে না ইনশাআল্লাহ। সমস্যা সমাধান ও দ্বন্দ্ব নিরসন, এটা হলো জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ, বিশেষ করে লিডারশিপের জন্য। আপনার সামনে অনেক সমস্যা থাকবে, আপনি সেটাকে কিভাবে সমাধান করতেছেন এবং কিভাবে সেই দ্বন্দ্বটাকে আপনি নিরসন করতেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। মাঝে মাঝে আমার ক্ষেত্রে এমন হয়, কখনো কখনো এই এই মানুষ তো, এই জন্য অনেক সময় ভুল হয়ে যায়। কখনো কখনো এমন হয়েছে যে ভুলটা আমার, যে আমি চাইলে আরেকটু সুন্দর করে বলতে পারতাম, কিন্তু আরেকটু সুন্দর করে না বলে একটু উল্টা ভাবে বলে ফেলছি, সেখানে দ্বন্দ্বটা নিরসন হয়নি, বরং সমস্যাটা আর একটু, মানে আগে যদি ছিল 10x, এরপরে হয়ে গেছে 20x, মানে 10 গুণ বেড়ে গেছে। যেমন এমন অসংখ্যবার হয়েছে। আবার কখনো কখনো কোনো সমাধান, আহ, কোনো সমস্যার সমাধান করার ক্ষেত্রে এত স্মুথ এবং সুন্দর হয়েছে যে চাওয়ার আগে সুন্দর করে সমাধান হয়ে গেছে। এটা আমার আপনার প্রত্যেকের জীবনে হবে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আমাদের সমাধানের হারটা যেন 95 or 99% থাকে, দ্বন্দ্ব লাগানোর ব্যাপারটা যেন একটু কম থাকে, তাহলে সফলতাটা সহজ হবে। কিন্তু যদি আমার আপনার মাধ্যমে দ্বন্দ্ব লাগানোর সংখ্যাটা বেশি থাকে, তাহলে কিন্তু এটা অবশ্যই বিবেচনার বিষয়, চিন্তার বিষয়, পরিবর্তনের বিষয়। আত্মপ্রকাশ ও ব্যক্তিত্ব গঠন, এটা হলো আমাদের যারা মুহতারাম উলামায়ে কেরাম আছে প্রত্যেকের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই চাই, এখানে একজনও নাই যিনি বুকে হাত দিয়ে বলবেন যে মানে ওস্তাদ আমরা আত্মপ্রকাশ করতে চাই না, আমরা ব্যক্তিত্ব গঠন করতে চাই না, আমরা চাই না আমাদের দুনিয়ার মানুষ চিনুক, আমরা চাই না। অথচ আল্লাহ কিন্তু আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেনই দুনিয়ার মানুষ আপনাকে চেনার জন্য। যদিও বলা হয় মান তাওয়াদু লিল্লাহ ফারাফাহুল্লাহ, ওই তাওয়াদুয়ের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিবেন। এটা যদি না হয় তাহলে কেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওই খলিফা কি আদম আলাইহিস সালাম মেজদাক ছিলেন? শুধুমাত্র আদম আলাইহিস সালাম? তখন তো শুধুমাত্র বলা হয়েছে যে দুনিয়াতে আমি খলিফা প্রেরণ করব, কাকে প্রেরণ করব এটা তো পরের হিসাব। আদম আলাইহিস সালামকে বানিয়ে পরে বলছে উসজুদু লি আদম, কিন্তু প্রথম তো বলে নাই তোমরা সবাই আমাকে পরামর্শ দাও, আমি একজন আদম বানাবো, আমি একজন আদম বানাবো, তোমাদের পরামর্শ কি? ফেরেশতারা, আমি মাঝে মাঝে চিন্তা করি যে ফেরেশতারা কিভাবে জানতো যে মাই ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এই মানুষগুলাই দুনিয়াতে এসে ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে। আমি মাঝে মাঝে অবাক হই যে এটা কিভাবে সম্ভব, ফেরেশতারা তখন কিভাবে জানলো মানুষের হাকিকত। তো এই যে খলিফা প্রেরণ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, এই খলিফাটাই আদম আলাইহিস সালাম মানেই হলো আমি এবং আপনি, আমরা নট আমরা, নট আমরা, লা নাহনু, বরং আনা, আমি এবং আপনি। এজন্য আমি গতকালকে বলেছিলাম যে এই পৃথিবীর একচ্ছত্র মালিক মুসলমান, মুসলমানের মধ্যে আপনি, আপনি এই পৃথিবীর রাজা। সুতরাং এই পৃথিবীর রাজা হওয়ার জন্য আপনাকে অবশ্যই কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে। যখন আপনার যোগাযোগ দক্ষতা ভালো থাকবে, উপস্থাপনা কৌশল, কথায় মাধুর্যতা থাকবে, আপনার আত্মপ্রকাশ সহজ হয়ে যাবে, আপনার ব্যক্তিত্ব গঠনও সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এই পর্যন্ত যেটুকু বলেছি, এটুকুতে আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা? এটা আপনারা নোট নেবেন, এখন এই মুহূর্তে বলবেন না, এই মুহূর্তে অবশ্যই আমাকে বলার প্রয়োজন নেই, আপনারা খাতা কলমে নোট নেবেন। সর্বশেষ আমরা যখন প্রশ্নোত্তর পর্ব করব, তখন এটা আমরা বিষয়গুলো জানবো এবং বুঝবো, উত্তর দিব। কমিউনিকেশনের প্রকারভেদ, আমরা বলেছিলাম যে কমিউনিকেশনটা আল ইত্তিসালটা কয়েক ভাবে হতে পারে। এর মধ্যে একটা হলো আত-তাওয়াসুলুল লফজিয়্যু, যেটাকে ইংলিশে বলে ভার্বাল, বাংলাতে বলে মৌখিক যোগাযোগ, যেটা আমরা সচরাচর কথা বলে থাকি, কথোপকথন, উপস্থাপনা, ফোন কল, এটা হলো ভার্বাল কমিউনিকেশন, মৌখিক যোগাযোগ, আর তাওয়াসুলুল লফজিয়্যু। 2 নম্বর হলো নন ভার্বাল। নন ভার্বাল মানে হলো অমৌখিক। অমৌখিক হলো বডি ল্যাঙ্গুয়েজ, অঙ্গভঙ্গি, মুখের অভিব্যক্তি বা চেহারার এক্সপ্রেশন। আমরা অনেক সময় যারা বুবা, তারা দেখবেন কথা বলে মুখ নাড়িয়ে, অঙ্গভঙ্গি করে। অনেক সময় আমরা যখন কানে মুখে কথা বলি, যখন আমরা কানে মুখে কথা বলি,
সেদিন মনে হয় একটা ইবারত মোজামের মধ্যে দেখেছিলাম যে আন্নাহু সিরর, কিভাবে যেন ইবারতটা ছিল যে আন্নাহু সিরর, আচ্ছা পুরো ইবারতটা এই মুহূর্তে মনে নাই। বাক্যটা এরকম ছিল যে তারা মানে কানে কানে কথা বলে, গোপনে কথা বলে, কানে মুখে কথা বলে। তো এই লিখিত অলিখিত যোগাযোগ যেটা, এটা এক প্রকার বলতে পারেন যে কানে মুখে কথা বলার মতো। কারণ হলো যেটার আওয়াজ নাই, সেটা তো আপনাকে কি করতে হবে, বুঝে নিতে হবে। সুতরাং বডি ল্যাঙ্গুয়েজটা যখন আপনি হাত নাড়িয়ে কোনো কিছু বোঝানোর চেষ্টা করবেন, অঙ্গভঙ্গি, আপনি মনে করেন যে সামনে অনেক বেশি মানুষ, আপনার সামনে এমন একজন স্পেশাল মানুষ আছে যাকে আপনার একটা কথা বুঝাইতেই হবে, কিন্তু কোনোভাবে আপনি বুঝাইতে পারতেছেন না। অথবা অথবা আপনি কোনো এই সাইবার সিকিউরিটির একজন লোক, অথবা আপনি কোনো দুদকের লোক, অথবা আপনি মনে করেন এটাকে কি বলে, সাইবার ক্রাইম, যেটা আপনার গোপন অনুসন্ধান করে, এই ধরনের ব্যক্তির লোক। তখন আপনার কোন একটা বিষয় জানাইতে হবে, তখন আপনি এতগুলো অজস্র মানুষের মাঝখানে কিভাবে জানাবেন? ওইটা যখন আপনি অঙ্গভঙ্গি করে জানাবেন, ওইটাই হলো অমৌখিক, নন ভার্বাল আত্তাওয়াসুলু আত্তাওয়াসুলু গয়রুল লাফজিয়্য। এটা হলো নন ভার্বাল কমিউনিকেশন। রিটেন, লিখিত যোগাযোগ, ইমেল, টেক্সট, রিপোর্ট, প্রস্তাবনা, প্রপোজাল, চুক্তিপত্র, মেসেজ, এগুলো হইলো রিটেন যোগাযোগ। চিঠিপত্র, আগের যুগে চিঠিপত্র ছিল ইত্যাদি। এখন তো চিঠিপত্রের যুগ নেই। সেই চিঠিপত্রের যুগ যদি এখন থাকতো, হয়তো আমার আপনার জীবনটা আরো বেশি সুন্দর হয়ে যেত। আমরা কথা বলার ক্ষেত্রে চিন্তা ভাবনা করতে পারতাম। এখন তো আমাদের উপস্থিত উত্তর দিতে হয়, এজন্য দেখা যায় জীবনের ভুলের পাহাড় জমিয়ে ফেলি। আর যদি চিঠির মাধ্যমে যোগাযোগ হতো, একটা চিঠিকে আমরা 10 বার পড়তাম, 20 বার পড়তাম, 100 বার পড়তাম, এরপরে শব্দ বুঝে, মোজাম গেটে, বিভিন্ন ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা উত্তরটা দেওয়ার সুযোগ পেতাম, ভুলটা আমাদের জীবনের কম হতো। আচ্ছা, ভিজুয়াল, ভিজুয়াল বা দৃষ্টিলব্ধ যোগাযোগ, চার্ট, ছবি, ম্যাপ, ভিডিও, এটাকে বলে ভিজুয়াল। আমরা যখন কোনো ছবি দেখে কিছু বলি, কোনো ম্যাপ দেখে কিছু বলি, কোনো ভিডিও দেখি, এটাকে বলে ভিজুয়াল, মানে দৃশ্যমান, যেটা আমরা চোখে দেখে, এই ভিডিও ইত্যাদির মাধ্যমে যেটা দেখে আমরা বুঝি বা শুনি। 5 নাম্বার হলো লিসেনিং, শ্রবণ দক্ষতা। লিসেনিং, শ্রবণ যোগাযোগ। অনেক সময় আমরা শ্রবণ করার মাধ্যমে যোগাযোগ করি। আত্মাওয়াসুলু সামনাইয়্য। এই 5টা প্রকারের মধ্যে আপনাদের কোন রকম কোনো প্রশ্ন থাকবে কিনা বা প্রশ্ন আছে কিনা, এটাও আপনারা নোট করে রাখবেন। আচ্ছা, এখানে হলো আমাদের যে 5টা কমিউনিকেশনের যে প্রকারভেদ আমরা বললাম: ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, রিটেন কমিউনিকেশন, ভিজুয়াল কমিউনিকেশন, লিসেনিং কমিউনিকেশন। এটার একটা চার্ট। কিছু পরিস্থিতি যেখানে কার্যকর যোগাযোগ দক্ষতাটা অপরিহার্য। আপনারা কি আমার সাথে আছেন না আমি একা আছি? আশা করছি আপনি আছেন। আপনারা না থাকলেও আপনি আছেন ইনশাল্লাহ। আপনি আছেন? আপনি কি আছেন? দেখি আছেন কিনা, দেখি। আচ্ছা, হ্যাঁ আপনি আছেন। আপনি 15 জন আছেন, 16 জন আছেন, 17 জন আছেন মাত্র। আস্তাগফিরুল্লাহ। 18 জন, 19 জন। আপনি আছেন? দেখি আপনি আছেন কিনা। 20 জন। কিছু পরিস্থিতি, আপনি যদি থাকেন তাহলে আরো 1 মিনিট সময় আছে, এর মধ্যে আমাকে বলতে পারবেন যে হ্যাঁ আমি উপস্থিত আছি, আমি আপনাকে আবার যুক্ত করে নেবো আমার সাথে। কিছু পরিস্থিতি যেখানে কার্যকরী যোগাযোগ দক্ষতাটা অত্যন্ত অপরিহার্য। সেটা কি? 1 নাম্বার হলো ইন্টারভিউ। আমরা যখন কোনো খেদমতের জন্য বা কোথাও ইন্টারভিউর জন্য যাই, সেখানে আমার খুবই বেশি প্রয়োজন কমিউনিকেশন স্কিল। কেন দরকার? আত্মবিশ্বাস, সংক্ষিপ্ত ও প্রাসঙ্গিক ভাবে কথা বলা। এখন আপনাদের একটা প্রশ্ন আসতেই পারে যে ওস্তাদ, কমিউনিকেশন স্কিলটা এমন কি জিনিস যে জিনিসটা জানলে পুরো জীবন পাল্টে যাবে?
এটা এমন একটা জিনিস যে জিনিসটা জানলে অবশ্যই আপনার জীবন পাল্টে যাবে। হ্যাঁ, একটা বিষয় কিন্তু আপনার অবশ্যই মাথায় রাখবেন, আজকের ক্লাসের পর আপনাদের হোমওয়ার্ক থাকবে হলো কমিউনিকেশন স্কিলের উপর আগামী ক্লাসের আগে একটা পুরো ক্লাস আপনার কমপ্লিট করা। আমি আপনাদেরকে ক্লাসের লিংক দিয়ে দিব, বিভিন্ন ক্লাসের লিংক, ওইটা ক্লাসগুলা করবেন এবং সেখান থেকে নোট নেবেন। আপনি মনে করেন যে আগামী 10 দিন পৃথিবীর সবকিছু মারা গেছে, পৃথিবীর সবকিছু ইন্তেকাল করছে, এই চিন্তা করে আপনি পৃথিবীর বাহিরে চলে গেছেন, এই চিন্তা করে আগামী 10টা দিন কাটান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আগামী ক্লাসের আগে কমিউনিকেশন স্কিলের উপর আপনাদেরকে 2-3টা ক্লাস দিব, যেগুলো প্রায় হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা বা 5 ঘন্টার হতে পারে। এটাকে আপনারা ভালো করে শুনে শুনে সেখান থেকে নোট করে করে নিজের স্কিলটাকে আরেকটু ডেভেলপ করবো ইনশাল্লাহ। তাহলে সেখানে আমরা বুঝে যাব কিভাবে আত্মবিশ্বাস বাড়ে, সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিক ভাবে কথা বলা যায়। শুধুমাত্র আমি বলছিলাম আপনাদেরকে যে আমরা যদি ক্লাস নেওয়া শুরু করি, প্রত্যেকটা বিষয় আমাদের স্বতন্ত্র কোর্স হওয়ার উপযুক্ততা রাখে। এজন্য আমরা শুধু এখানে আপনাদেরকে তথ্য উপাত্ত দিব এবং সাথে সোর্স দিব, সেখান থেকে আপনাদের অবশ্যই এই কাজগুলো করে নিতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কি দরকার? শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে পাঠ বোঝানো ও বোঝার জন্য আপনি যখন শিক্ষক শিক্ষার্থীর মধ্যে কোনো শিক্ষকের সাথে কথা বলবেন, ছাত্রদের মধ্যে আপনি যখন মানে পড়ালেখা ইত্যাদি বোঝাতে যাবেন, তখন আপনার অবশ্যই উপস্থাপনা কৌশল সুন্দর থাকতে হবে। কর্মক্ষেত্রে মিটিং, নির্দেশনা প্রদান, টিম ওয়ার্ক ও নেতৃত্বে, যেটা আমরা একটু আগে সবগুলো আসলে আলাপ আলোচনা করে ফেলছি। পারিবারিক সমস্যার সমাধান, এই সমস্যা সমাধানের ব্যাপারটাও বলছি। সহানুভূতিশীল সচেতনতা, আপনার সিম্পেথি ইমপেথি, এই বিষয়টা আমাদের অবশ্যই প্রয়োজন হবে, যেটা আমরা সামনে দেখব। ভুল বোঝাবুঝি দূর দূর করা এবং সম্পর্ক দৃঢ় করতে, যে আমরা কমিউনিকেশন স্কিল গুলো একটু আগে আমি যে বিষয়গুলো আলাপ আলোচনা করছি সবগুলো এখানে এসছে। জনসম্মুখে বক্তব্য, এটাও আমরা আলোচনা করেছি। স্পষ্ট উচ্চারণ, চোখের যোগাযোগ, আই কন্ট্যাক্ট, আত্মপ্রকাশ, এটাও আমরা সামনে আরো বিস্তারিত দেখবো। নেগোসিয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনার জীবনের প্রতিটা জায়গাতে আপনার নেগোসিয়েশন দরকার। এখন মান মান নেগোসিয়েশন, নেগোসিয়েশনটা কি? নেগোসিয়েশন হলো এই চুক্তি করা, দামাদামি করা। যেমন মনে করেন আপনার সাথে আমার চুক্তি হইলো যে ভাই আমি আপনাকে পছন্দ করি, আমি আপনাকে পছন্দ করি, আপনার সাথে আমি একটা লম্বা সময় কাটাতে চাই, আপনি কি আমার সাথে লম্বা সময় কাটাবেন? সে বলবো যে না ভাই কাটাবো না। ভাই কেন কাটাবেন না? 2টা দিন দেন, একটা দিন দেন, 24টা ঘন্টা দেন, লিস্ট এক এক মিনিট সময় আমাকে দেন। এই যে আমি দামাদামিটা করলাম, আমি যেই এই দরদাম করলাম, এটাই হলো নেগোসিয়েশন। দোকানে গিয়ে আমরা একটা প্রোডাক্ট কিনতে যাই, প্রোডাক্ট কেনার সময় ভাই এটার দাম কত? 500 টাকা। না ভাই, দামটা বেশি বলে ফেলছেন, আমি তো আরেক জায়গাতে 150 টাকায় পাই, আপনি 500 টাকা কিভাবে চান? না ভাই ঠিক আছে, আপনি যেহেতু 150 টাকায়, এটা হবে না ভাই, আপনার জন্য, আপনি আমার কাছের মানুষ, আপনি হুজুর মানুষ, এই জন্য আপনার জন্য মাত্র 300 টাকা। এই যে দামাদামিটা আপনি করতেছেন, এটা হলো নেগোসিয়েশন। এই নেগোসিয়েশনটা আপনার প্রোডাক্ট কেনার ব্যাপারে যেমন হতে পারে, আপনার সম্পর্কের মধ্যে হতে পারে, আপনার ব্যক্তি জীবনে হতে পারে, পড়ালেখার মধ্যে হতে পারে, যে কোনো জায়গাতে আপনার নেগোসিয়েশন হতে পারে। আপনি যদি এটা আবার আরেকটা নতুন স্কিল, এটার উপর যদি ক্লাস করে, এটাও স্বতন্ত্র একটা কোর্স হবে, শুধু একটা পয়েন্ট, একটা স্বতন্ত্র কোর্স। নেগোসিয়েশনের উপর আমার একটা বই আছে, হাউ টু নেগোসিয়েশন, হাউ টু নেগোসিয়েশন, আপনি কিভাবে নেগোসিয়েশন করবেন এবং কোথায় কিভাবে নেগোসিয়েশন করবেন, এটার উপর আমার একটা বই আছে। এটা এখনো পর্যন্ত আত্মপ্রকাশের উপযুক্ত করে তুলিনি। হয়তো ইনশাল্লাহ আত্মপ্রকাশের উপযুক্ত হয়ে যাবে খুব দ্রুতই, তখন হয়তো আপনারা পেতে পারেন। আল্লাহ তাআলা যেন সহজ করেন, সেই তৌফিক কামনা করে, এবং আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন হলো আওয়াইকুত তাওয়াসুলিল ফাআল, ব্যারিয়ার্স টু ইফেক্টিভ কমিউনিকেশন। আমরা কার্যকর যোগাযোগ দক্ষতা, কার্যকরী যোগাযোগের জন্য আমরা যখন করতে যাব, তখন আসলে এই কার্যকর যোগাযোগের মধ্যে আমাদের কি কি সমস্যা তৈরি হতে পারে? ইফেক্টিভ কমিউনিকেশনে কি কি সমস্যা তৈরি হতে পারে? 1 নাম্বার, আমার কথাগুলো ক্লিয়ার আশা করছি শোনা যাচ্ছে। 1 নাম্বার, ফিজিক্যাল ব্যারিয়ার্স, আল আওয়াইকুল জাসাদিয়া, শারীরিক প্রতিবন্ধকতা। শারীরিক প্রতিবন্ধকতা কি? 1 নাম্বার হলো পরিবেশগত শব্দ। আপনি ফোনে কথা বলতেছেন, অথবা আপনি একটু দূর থেকে কথা বলতেছেন, বলার সময় আপনি এমন একটা শব্দ বলছেন যে দূরের মানুষটা শুনেনি, অথবা বারবার জিজ্ঞেস করতেছে ভাই কি বলছেন কি বলছেন কি বলছেন। আমার ক্ষেত্রে এমন অনেক সময় হয় যে আমি ফোনে কথা বলতেছি, কথাটা আমি হয়তো আমার পাশের কোনো শব্দের কারণে
অথবা ওই নেট প্রবলেমের কারণে কথাটা বুঝতেছি না, না বোঝার ফলে আমি বলতেছি ভাই কি বলছেন, বুঝি নাই কি বলছেন, কি বলছেন, এই যে কয়েকবার কি কি বলছেন কি বলছেন বলছি, এই বলার কারণে অনেক সময় প্রত্যেকের মেজাজ তো একরকম না, আল্লাহ তাআলা এক একজনকে এক এক তবিয়ত দিয়ে বানিয়েছেন। অনেক সময় অনেক দেখা যায় বিভিন্ন পরিবেশের কারণে অনেকে এটার উপর রাগ করে ফেলে। তো রাগ করাটা অবশ্যই যুক্তিসঙ্গত, 100% যুক্তিসঙ্গত। কারণ আহ, উনায় কথাটা যদি মনোযোগ দিয়ে শুনতাম, ওই যে ইফেক্টিভ অ্যাক্টিভ লিসেনিং আমরা একটু পরে শুনবো, যে অ্যাক্টিভ লিসেনিং যদি 100% মনোযোগ দিয়ে কথাটা শোনা হতো, তাহলে যাকে আমরা গুরুত্ব দিচ্ছি, একজন ব্যক্তিকে গুরুত্ব দেওয়া বা না দেওয়াটা নির্ভর করে তার কথাটা আপনি কতটুকু মনোযোগ দিয়ে শুনছেন। যখন আমি একাধিকবার প্রশ্নটা করব, তখন সামনের মানুষটা অবশ্যই চিন্তা করবে সে মনে হয় আমার কথাটা মনোযোগ দিয়ে শুনছে না, অন্য কোনো কাজে ব্যস্ত। কিন্তু আসলে আমাদের ব্যক্তি জীবনে অনেক সময় এমন হয় যে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমরা কথাটি স্পষ্ট শুনতে পাই না, ফলে দেখা যায় একাধিকবার জিজ্ঞেস করতে হয়। এজন্য আমরা আমাদের সাথে যখন এমন হবে যে সামনের মানুষটার কথা শুনতে পাচ্ছে না বা বারবার জিজ্ঞেস করছে, তখন আমরা প্রথমেই বোঝার চেষ্টা করব যে এটা কি উনি কোনো নিজস্ব কাজের ব্যস্ততায় কথাটা বারবার জিজ্ঞেস করছে, নাকি উনি আমার কথাটা আসলে বুঝতে পারতেছে না, নাকি উনার ডানে বামে কোনো শব্দ আছে, আমার ডানে বামে শব্দ আছে। তখন সাথে সাথে কথা অফ করে দিয়ে প্রথমেই যেটা আমরা করব, আগে যে ভাই কি প্রবলেম হচ্ছে আমাকে বলেন, অথবা আমি নিজে ফাইন্ড আউট করার চেষ্টা করব আমার আশপাশে কোনো আওয়াজ আছে, না ভাই নাই। ভাই আপনি যেখানে আছেন আশপাশে কোনো আওয়াজ আছে, কোনো আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না, এই ধরনের কোনো প্রতিবন্ধকতা আছে? যদি থাকে তো ভাই একটু কষ্ট করে যদি একটু দূরে গিয়ে আমার সাথে কথা বলেন, আমার জন্য ভালো হয়। অথবা উভয়ের নেট কানেকশন ঠিক আছে কিনা সেটাকে চেক করা। যদি সবকিছু ঠিক থাকে, তখন যদি মনে হয় যে কথা স্পষ্ট শুনতে পাচ্ছে না, তখন এটা যিনি শুনতে পাচ্ছেন না ওনার হয়তো কোনো প্রবলেম, ব্যক্তিগত কোনো প্রবলেম হইতে পারে, যার কারণে শুনতে পাইনি। তো এই জন্য এভাবে যদি প্রতিটা বিষয়কে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা সামনে চলি, আমাদের জীবনে কখনো ভুল বোঝাবুঝি এ ধরনের কোনো কিছু তৈরি হবে না। 2 নম্বর হলো খারাপ প্রযুক্তি। যেমন পরিবেশগত শব্দগত কারণে খারাপ প্রযুক্তি, ইন্টারনেট, ফোন, যেমন আপনার নেট কানেকশন দুর্বল, এখানে কথা না বোঝার সম্ভাবনাটা অনেক বেশি হইতেই পারে। দূরত্ব, এটা অত্যন্ত বড় একটা ব্যাপার। আমরা সাধারণত এই আমাদের পরিবেশ পরিস্থিতির এরকম যে ইসলামিক কোন উদাহরণ, বিশেষ করে এই ধরনের অ্যাক্টিভ লিসেনিং, ইফেক্টিভ কমিউনিকেশন, নেগোসিয়েশন, এ ধরনের বিষয়গুলোর উপর ইসলামিক কোন কন্টেন্ট যদি তালাশ করি, বিশ্বাস করেন মনটা এত বেশি হতাশ হয়, ইসলামিক কোন কন্টেন্ট আমরা খুঁজে পাই না যে আপনাদেরকে দেখাইতে পারবো সরাসরি দেখানোর জন্য। এই দূরত্বের বা প্রতিবন্ধকতার কিছু ভিডিও, এই তথ্য আমার কাছে আছে, কিছু ভিডিও আছে যেটা আপনাদেরকে দেখাইতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সেগুলোতে যথেষ্ট মহিলাদের ছড়াছড়ি আছে। কোনো একটা ভিডিও, কোনো একটা এক্সাম্পলে মহিলা ছাড়া নেই, ফলে দেখা যায় এটা আমাদের জন্য অবশ্যই শোভা পায় না, এই জন্য দেখাতে পারছি না। জাস্ট আমি মৌখিক ভাবে বলছি দূরত্বের উদাহরণটা, যে একজন আহ, লোক অর্থাৎ ঘরের ওয়াইফ তার স্বামীকে বলতেছে তুমি বাজার থেকে আমার জন্য একটা হাঁস নিয়ে এসো। ভাই আপনারা হাসবেন, হাসির মানে এমন জোরে হাসবেন না যেন আপনার মাইকটা আনমিউট হয়ে যায়, কেমন বলার পরে। তো বলছে আপনি বাজারে যাচ্ছেন আমার জন্য একটা হাঁস নিয়ে আসবেন, দূরে থেকে বলছে। তো সে স্বামী চিন্তা করতেছে যে ঠিক আছে হাঁস, হাঁস নিয়ে আসবো না বাস, সে বুঝে নাই। সে চিন্তা করলো ঠিক আছে বাজারে যাই। বাজার থেকে বিশাল লম্বা লম্বা, 20 ফুট 30 ফুট লম্বা লম্বা বাঁশ নিয়ে আসছে। তো ঘরওয়ালি বলতেছে কি ব্যাপার, তুমি এটা কি নিয়ে আসছো? কই কেন, তুমি তো আবার বলছো বাঁশ নিয়ে আসতে। কই এটা আমি কখন বললাম, আমি তো বলছি ভাই হাঁস নিয়ে এসো, হাঁস, খাওয়ার হাঁস, ভালো দেখে হাঁস নিয়ে এসো, তুমি বাঁশ নিয়ে আসছো কেন? তো এটা হলো যে দূরত্বের প্রতিবন্ধকতা। এইভাবেই কিন্তু আমাদের জীবনে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়, যেটাকে আমরা দূর করে করে আমাদের চলতে হবে। সাইকোলজিক্যাল ভেরিয়ার্স, মানসিক প্রতিবন্ধকতা। আমি আপনাদের কাছে জরুরি রিকোয়েস্ট করব যে এই যে সমস্যাগুলো আমাদের সামনে আছে, এখান থেকে অবশ্যই নোট নেবেন। আপনার চারপাশে কোন প্রতিবন্ধকতাগুলো আপনি ফেস করেছেন এবং আপনার সাথে ঘটেছে, এটাকে কিভাবে এখান থেকে দূর করা যাবে সেটা সমাধানও এখান থেকে কথার মধ্যে চলে আসবে, অথবা আপনারা এটা এই প্রশ্ন করে জেনে নেবেন। সাইকোলজিক্যাল প্রতিবন্ধকতা কি? এটা মানসিক চাপ বা উদ্বেগ। আপনার সাথে কথা বলতেছে এমন একটা অবস্থায় যে আপনি মানসিক চাপে আছেন, এখন আপনার মুড একরকম, সামনের মানুষটা শব্দ বলা শুরু করছে আরেক রকম। কিরকম শব্দ বলা শুরু করছে, আমরা সামনে ইমপেথি সিম্পেথির একটা উদাহরণ দেখবো, সেখানে আমরা দেখবো যে আপনার আপনার সাথে এই মুহূর্তে দরকার বোঝা, মানুষের ব্যবহারের দরকার যে ভাই আপনার কি হয়েছে, কি আসো বিষয়, দুঃখে দুঃখিত হওয়া, সুখে সুখ, মানে সুখী হওয়া, এটার দরকার। এটা না করে কি হইলো,
যে আপনার মানসিক চাপের মধ্যে এমন সব শব্দ বলতেছে, আপনি তো মানসিক স্ট্রেসের কারণে তার শব্দ মানে কথাই শুনতে পারতেছেন না, শব্দ বুঝবেন কোথা থেকে? তখন দেখা যাবে ওই যে আপনার চিন্তা চেতনাটা অন্যদিকে ঘুরে আছে, এজন্য তার কথাটা আপনি স্পষ্ট ভাবে বুঝতে পারবেন না। ফলে ওখান থেকে পরবর্তীতে চিন্তা করবেন সে কি বলছিল, এটা বলছিল না অন্য কিছু বলছিল। ফলে কিন্তু তার কথাটা আপনি স্পষ্ট শুনতে পারবো না। এজন্য যখন কারো গুরুত্বপূর্ণ কথা শুনবো বা আমরা কারোর সাথে কথা বলবো, আমরা কারোর সাথে যখন কথা বলবো তখন অবশ্যই প্রথম চিন্তা করব উনি কোন পরিস্থিতিতে আছেন। উনি কি আমার কথাটা ভালোভাবে শোনার পরিস্থিতিতে আছেন, নাকি উনি মানসিক কোনো পেরেশানিতে আছেন, কোনো উদ্বেগ বা মানসিক চাপ আছে? যদি থাকে ঠিক আছে, আমি পরে কথা বলবো ভাই, এখন প্রয়োজন নেই, কিছুক্ষণের জন্য ছেড়ে দিই। যদি এমন হয় যে আপনার সাথে কথা বললেই তার মানসিক চাপ দূর হয়ে যাবে, সেটা ভিন্ন ব্যাপার, সেটা আপনি তাকে সাপোর্ট দেওয়া, এটা আপনার নৈতিক দায়িত্ব এবং আপনার কর্তব্যের ভিতরে পড়ে, এবং এটাই উচিত। তো সে জায়গা থেকে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। পূর্ব ধারণা বা বিশ্বাস, এটা আমাদের অত্যন্ত খারাপ দিক, এটা মানুষের অত্যন্ত খারাপ একটা গুণ। যে আমরা যখন কারোর সাথে কথা বলি তখন প্রথমে আমরা চিন্তা করি যে মানুষটার ব্যাপারে আমার ধারণা কি। যদি সুধারণা হয় তার সবকিছু আমার কাছে মিষ্টি লাগে। আর যদি এমন হয় যে আমরা যার সাথে কথা বলছি বা যার ব্যাপারে কথা বলছি, আরেকজন যদি তার ব্যাপারে কোনো পিন মেরে দেয় আগে থেকে, ওইটা আমাদের কাছে বদ্ধমূল হয়ে যায়, যে তার ব্যাপারে তো এই শুনছিলাম, এখন যত যাই কিছুই বলুক ভাই তাকে আমি বিশ্বাস করি না। কেন ভাই? আপনি পূর্ব ধারণা কেন করবেন? আমাদের আলেমদের ভিতরে একটা গুণ একদম কমন, কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া। এত বেশি প্রকট, এত বেশি প্রবল, আমি আপনাকে বুঝাইতে পারবো না। একজন একজন ছাত্রের ব্যাপারে একজন ছাত্রের ব্যাপারে যখন কিছু শুনে, শোনার পরে শোনার পরে ছাত্রের ব্যাপারে কিছু শুনছে, এটা জিজ্ঞাসাই করার তিনি ফুরসত পেলেন না, ছাত্রের ব্যাপারে খারাপ ধারণা করে বসে আছেন। এবং অসংখ্য যেমন আমার জীবনে ঘটেছে, আপনাদের জীবনে ঘটেছে, বিভিন্ন জায়গাতে ঘটেছে। ভাই আমি যেমন, আমাকে আমার মতো ট্রিট করেন, আমার একটা সমস্যা আপনার কাছে মনে হয়েছে, আপনি আমাকে স্পষ্ট জিজ্ঞেস করেন ভাই আপনার এই সমস্যাটা আমার কাছে এটা মনে হয়েছে, আমি এটা বুঝেছি, আমার বুঝটা কি ঠিক আছে? আগের সমস্যাটা বলা, যে ভাই আপনার এই ব্যাপারে আমি এটা শুনেছি, আপনার এই কথা থেকে আমার এটা বুঝে আসতেছে, অর্থাৎ খারাপ ধারণা। আমি সবসময় একটা কথা বলি, আমার সাথে যারাই চলে, যাদের সাথে কথা বলি, যে আমার কোনো কথায় যদি আপনার খারাপ ধারণা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, আপনি যদি মনে হয় যে আমার এই কথাটা ভুল বুঝতেছেন, তখন সবার আগে আমাকে জিজ্ঞেস করেন ভাই আপনার এই কথাটা কিন্তু আমি ভুল বুঝতেছি, আমার ভুল বুঝাটা কি ঠিক আছে? একদম খোলা মনে আপনি আমাকে বলে ফেলেন আমার ভুল বুঝা ঠিক আছে, আমি প্রয়োজনে আবার আপনাকে বলবো হ্যাঁ ভাই আমি এটা বলছিলাম, আমি সরি। যদি আমারটা সঠিক হয় তাহলে ভাই, না ভাই বিষয়টা আমি এইভাবে বলার চেষ্টা করছিলাম, কিন্তু আনফরচুনেটলি বিষয়টা আমার জন্য ভুল হয়ে গেছে। এই ব্যাপারগুলো আমাদের খুব আহ, সতর্কতার সাথে পার হওয়া উচিত। কিন্তু আসলে এটা আমরা করি না, আমরা চিন্তা করি যে আমি যেটা বুঝছি এটাই রাইট। সো এই জায়গা থেকে আমাদের বের হইতে হবে, আমাদের সম্পর্ক ঠিক রাখা, আমাদের অন্যের মানুষের সাথে সম্পর্ক সুন্দর করা, এগুলোর জন্য এগুলো অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। এজন্য কোনো ব্যক্তিকে আমরা মাপবো না পূর্ব ধারণা বা বিশ্বাস অনুযায়ী। আত্মবিশ্বাসের অভাব, যে একজন ব্যক্তি আমাদের সাথে কথা বলতেছে, আত্মবিশ্বাস এত বেশি কম, যত যাই কিছু বলতেছে আমি চিন্তা করতেছি দূর, সে মনে হয় নিজের স্বার্থের জন্য আমার কাছে বলতেছে, স্বার্থের জন্য পরামর্শ দিতেছে, আমাকে মনে হয় পাম মারতেছে যাতে করে আমার কাছ থেকে কিছু বের করতে পারে। এই যে আত্মবিশ্বাসের অভাব, এই জায়গাগুলোতে বের করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তবে হ্যাঁ, একটা বিষয় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, দুনিয়ার মানুষ স্বার্থন্বেষী, স্বার্থ ছাড়া কেউ আপনার কাছে আসবে না, স্বার্থ ছাড়া কেউ আপনার কাছে আসবে না। সুতরাং কথার অঙ্গভঙ্গিতে আপনি বুঝবেন যে আপনার কাছ থেকে স্বার্থ চাচ্ছে কিনা। এটা বোঝার জন্য সবচেয়ে বড় সহজ উপায় হলো, যে ব্যক্তি আপনাকে পাম মারতেছে বিগত সময় আপনাকে এভাবে পাম মারে কি, পাম মারার পর আপনার কাছে কি নিতে চাইছে, যে অন্য দুইবার তিনবার পাঁচবার দেখছেন যে পাম মারার পর আমার কাছে একটা কিছু দাবি করে, তার মানে বুঝবেন সেটা পাম মারতেছে, তখন আপনি অন্য কিছু বুঝতে পারেন। কিন্তু যদি তার ব্যাকগ্রাউন্ড বলে যে সে যেটা বলে অবশ্যই সত্য বলে, পাম মারে না, বরং পাম মারার পরবর্তীতে কোনো কিছু দাবি করে না, জাস্ট আপনার ভালোর জন্য, আপনার কল্যাণের জন্য বলে, তখন অবশ্যই তাকে বিশ্বাস করা, তার কথাকে ভালোভাবে বোঝা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। ল্যাঙ্গুয়েজ ভেরিয়াস, ভাষাগত প্রতিবন্ধকতা, জার্গন বা টেকনিক্যাল শব্দ, যা আমাদের সাংস্কৃতিক বা সাকাফা এমন একটা জিনিস, যে আমরা দেখা যায় অনেক সময় দূরত্বের কারণে, সমাজের দূরত্ব, গ্রামের দূরত্ব, বিভাগের দূরত্ব, দেশের দূরত্ব থাকার কারণে আমাদের অনেক শব্দের পরিবর্তন হয়। অনেক শব্দের পরিবর্তনের কারণে আমরা কিন্তু শব্দ বলার ক্ষেত্রে ওই যে কথা বলে না, যে এক দেশের বুলি আরেক দেশের গালি, এক দেশের বুলি আরেক দেশের গালি। আপনারা চাইলে এই এক দেশের বুলি আরেক দেশের গালির কিছু শব্দ আমাকে বলতে পারেন, যে আপনার এখানে কি বলে, অন্য জায়গাতে কি বলে, আমাকে একটু কষ্ট করে বলবেন। এক জায়গাতে কি বলে আরেক জায়গাতে কি বলে, আমাকে এক দুইটা উদাহরণ দিতে পারেন।
আপনার এক দুটো উদাহরণ লিখেন। আপনারা এক দুটো উদাহরণ লিখেন, আমি সেটাই আপনাদেরকে বলবো। ভাষা জানার সীমাবদ্ধতা, যেমন আপনি মনে করেন, আপনি ভাষা জানার সীমাবদ্ধতা, একটা তো হলো শব্দের সীমাবদ্ধতা, আরেকটা হলো ভাষা জানার সীমাবদ্ধতা। আমি আপনি এই এই জায়গাটাতে অনেক বড় প্রবলেম। আমরা যখন কোথাও কাজের জন্য যাই, কোথাও কোনো খেদমতের জন্য যাই, কোথাও কোনো প্রয়োজনে যাই, যেমন মনে করেন ঢাকার মানুষ, আপনি চিটাগং গেলেন, চিটাগং যাওয়ার পরে চিটাগং যাওয়ার পরে আপনাকে কেউ একজন জিজ্ঞেস করলো, তার বাংলা ভাষা তিনি জানেন না, আপনাকে জিজ্ঞেস করলো, ওয়া তুমি হড়তনের সুজে, মানে আপনি চিন্তা করলেন যে ভাই, সে কি আমার মাথার মধ্যে আসমান ফালাইলো না কি ফালাইলো। সে আপনাকে আরো সুন্দর করে, ভাই আপনি বলেন যে ভাই আপনি কি বলেন আমি বুঝি না, সে আপনার কথা বুঝতেছে, কিন্তু সে বলতেছে, সে বোঝানোর চেষ্টা করতেছে, ওয়া আই হইজি তুই হড়ত না সুজে, ভাই আমি তো বুঝি না কি বলতেছে, আবার বলতেছে, ওয়া তুই তুই আর কথা কিনলে নো বুঝোর, আই হইজি তুই হড়ত না সুজে। মানে সে বারবার একটা কথা বুঝাইতে চাচ্ছে, ভাই আমি বলতে চাচ্ছি তুমি কোথা থেকে এসছো। কারণ এই কথা তো ভাই আমি তো তার ভাষা জানি না, ভাষা জানি না মানে আমি এই কথা আমি কখনোই বুঝবো না, আমি কখনোই বুঝবো না। এখন মনে করেন আপনি গেলেন সিলেট, সিলেটে যাওয়ার পরে আপনাকে একজন দুঃখ প্রকাশ করতেছে, আপনি তো সিলেটের ভাষা জানেন না, ভাই আমার সাথে কি আপনি আছেন? কেউ একটা উদাহরণ লিখলেন না, আস্তাগফিরুল্লাহ। আপনার মনে হয় এই ধরনের কোনো শব্দ জানা নেই, এরকম কিছু? নাকি মেসেজ করতেছেন আমি দেখতে পাচ্ছি না? আমি কি আছি আপনাদের সাথে? আচ্ছা, তাহলে এক দেশের বলে আরেক দেশের গালি, একটা একটা উদাহরণ লিখে ফেলেন। যার যার মনে আছে একটা উদাহরণ লিখে ফেলেন। তো মনে করেন আপনি সিলেট গেলেন, সিলেট যে ভাষা যেহেতু আপনার জানা নাই, আপনার ভাষা সিলেটের মানুষ বুঝে। এখন সিলেটের মানুষ আপনার কাছে দুঃখ প্রকাশ করতেছে, দুঃখ প্রকাশ কি করতেছে, দুঃখ প্রকাশ করতেছে, কয় যে ভাই আখতা আখতা আমার কাছে এই মানে আখতা আখতা মন দরফর করে উঠে। কারণ আপনি চিন্তা করতেছে যে ভাই আখতা আখতা মন দরফর করে উঠে থাকি, এটা বলে বলে বলতেছে, কয় যে ভাই আমার মাত শোনার এই আমার পক্ষে কোনো মাতনা নাই, আমার পক্ষে কোনো মাতনা নাই। কারণ আপনি চিন্তা করতেছেন যে ভাই আমার পক্ষে কোনো মাতনা নাই, এটা আবার কি কথা। মূলত সে বলতে চাচ্ছে যে আখতা আখতা মন ধরফর করে ওঠে, যে ভাই আমি এত বেশি এক্সাইটেড, মাঝে মাঝে আমার বুকটা ধরফর করে ওঠে। কারণ আপনি যেহেতু ভাষার সীমাবদ্ধতা জানেন না, সুতরাং আপনি এটা বুঝবেন না। তখন ওই বেচারা সারাদিন কানবে যে ভাই তোর আমি এত ভালো করে ভালোবাসে কথাটা বললাম, তুই বেচারা আমার কথাটা বুঝলি না, যা তোর তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, ব্রেকআপ, তোর সাথে আমার ব্রেকআপ। এরপরে সে বললো যে আমার কোনো মাতনা নেই। সে বলতে চাচ্ছে যে আপনি তার দুঃখে দুঃখিত হন, তার পক্ষে আপনি কথা বলেন। কারণ সে আপনাকে বলতেছে, ভাই আমি এত বেশি একাকী জীবন যাপন করতেছি, আমি এত বেশি মাজলুম, যে আমার পক্ষে বলনেওয়ালা কোনো ব্যক্তি নেই। কারণ আপনি তো ভাই তার কথা বুঝতেছেন না যে ভাই মাতনা নাই মানে কি। এখন যখন আপনি এই বিষয়টা জেনে ফেলবেন, বুঝে ফেলবেন, তখন তো অবশ্যই তার পক্ষে সাপোর্ট দিবেন। এই যে ভাষা জানার সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতাটা, এটা কিন্তু আমাদের জীবনে অত্যন্ত প্রকট। এভাবে আপনি মনে করেন যে বিদেশ যান, সেম প্রবলেম। আপনার এক ব্যক্তি বিমানে উঠছে, বিমানে উঠছে, যে সে খাবে পানি, বলবে যে ইয়া তিনি মা আন, আমাকে একটু পানি দাও। এখন বাংলাদেশ থেকে, মানে সে যে দেশ থেকে উঠছে, ওঠার পরে সে এই পড়ে গেছে আবুলু, আবুলু মানে আমি প্রস্রাব করি। এখন বিমানে ওঠার পরে সে তার লাগছে পানির পিপাসা, এমন পানির পিপাসা সে মরে যাবে। সে বলতেছে ভাই আবুলু, আবুলু, আবুলু। বিমানের ব্যক্তিরা তো আবুলু মানে প্রস্রাব করে বুঝে, কবে এই যে টয়লেট যার, ভাই টয়লেট যার। সে তো আবুলু বলতে বলতে বেচারা মারাই গেছে, পানি আর পাইলো না কেন? এই যে ভাষার সীমাবদ্ধতা, এক শব্দের জায়গায় আরেক শব্দ বলে ফেলছে। সুতরাং এখানে কিন্তু আসলে সমাধান পাবে না। এভাবে মনে করেন এক কি বলে যে সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ছে, মা তো আর ইংলিশ মিডিয়ামের না, বাঙালি মানুষ। ছেলে পড়ছে পানির ইংরেজি হলো ওয়াটার। এখন মা জানে পানি মানে পানি, ওয়াটার অর্থ যে মানে পানি, এটা তো আর মা জানে না। এখন ছেলে ভাত খেতে বসছে, গলায় গলায় তার ভাত বাজছে। এখন ছেলে বলতেছে মা ওয়াটার, ওয়াটার, ওয়াটার। এখন মা বলবে যে বাবা ওয়াটার কি? এখন ওই বেচারা তো গলায় বাইজে রয়েছে, ওয়াটারের বাংলা বলতে পারতেছে না, কই ওয়াটার। এখন ওই বেচারা শেষ পর্যন্ত মারাই গেল। সর্বশেষ মা খুঁজে ভিজে দেখলো যে মা ওয়াটার অর্থ পানি। কই, পুতের ঘরে পুত, তুই ওয়াটারটারে পানি বললেই তো পারতি, ওয়াটার কেন বললি? তো এই হলো আমাদের এই মানে ভাষা জানার সীমাবদ্ধতা, জার্গন বা টেকনিক্যাল প্রবলেম। যেমন আমাদের অনেক ভাই অনেক কিছু লিখেছেন, আহ, পুরি সেরি, আখতা আখতা, কুলা তল,
থাবরানি, কুলাতল থাবরানি, আমার লাগি মাতার কেউ নাই। হ্যাঁ, যে এরকম মনে করেন এক দেশের বলি আরেক দেশের গালি, এটাই হয় আর কি সবচেয়ে বড় ব্যাপার। আপনি এই ঢাকাতে বলেন ভাই আমাকে একটা পুরি দেন, আপনাকে আটার পুরি দিবে। আর সিলেটে গিয়ে যখন, এটা আমরা ছোটবেলায় শুনছি, বাকি যেহেতু যেই ভাইয়েরা সিলেট থেকে আছেন আমাকে এটা শুদ্ধ করে দিবেন, যে সিলেটে গিয়ে যদি বলা যাবে আমার একটা পুরি দাও, তাহলে নাকি 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে, এমনটা শুনতাম আর কি। আচ্ছা, কালচারাল ভেরিয়ার্স, সাংস্কৃতিক প্রতিবন্ধতা, সরাসরি বনাম পরোক্ষ শৈলী। সাংস্কৃতিক প্রতিবন্ধকতা এটাও অনেক সময় হয়, যে একটা সংস্কৃতি আপনি পালন করেন, এই সংস্কৃতিটা যে অন্য জায়গাতে সেম ভাবে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক না। এটা কিন্তু বাধ্যতামূলক না। যেমন মনে করেন আপনি একটা বিষয়কে বিশ্বাস করেন, এই জিনিসটাকে অন্য কোথাও বিশ্বাস করবে, এটা বাধ্যতামূলক না, ভিন্ন রকম হইতে পারে। বাক্কার সময় থেকে কারেন্ট নাই, তাহলে ভাই আমার ঢাকা থেকে আপনার জন্য কিছু কারেন্ট আমি হাওলাত দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। আমি আপনার ভাষা জানি, সুতরাং আমি আপনারটা বুঝবো। আচ্ছা, ভিন্ন অঙ্গভঙ্গি ও দৃষ্টিভঙ্গি, যে ভিন্ন অঙ্গভঙ্গি, আপনি মনে করেন এই মনে করেন আমরা এই যে মাদ্রাসার যারা আছি, আমরা সাধারণত এক আঙ্গুল দেখাইলে বলি প্রস্রাব করার জন্য যাচ্ছি, দুই আঙ্গুল দেখাইলে বলি টয়লেটে যাচ্ছি। এখন মনে করেন যে যারা জেনারেল পড়ুয়া, তারা যদি এক আঙ্গুল আর দুই আঙ্গুল মানে না বুঝে, আপনি ক্লাসে গেলেন, অনার্সের ক্লাসে গেলেন, যাওয়ার পরে আপনি দেখালেন যে স্যার এক আঙ্গুল, আপনি অজু করতে যাবেন, কানে আঙ্গুল দেখাইলেন, এক আঙ্গুল দেখানোর প্রস্তাবের জন্য স্যার কবি যে কিরে তোর আঙ্গুলে কি হয়েছে, স্যার তো আর বুঝবে না যে আপনি কি দেখাচ্ছেন, এই প্রস্তাব করতে যাবেন। এই যে স্যার যে সংস্কৃতি আপনার জানে না, শুধু এই কারণে আপনার ক্লাসে বসেই প্রস্তাব করে দিতে হবে, কিছু করার নেই, কারণ স্যার তো জানে না এক আঙ্গুল কি আর দুই আঙ্গুল কি। তো এই জন্য ভিন্ন অঙ্গভঙ্গি এবং দৃষ্টিভঙ্গি এগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি যখন যেখানে যাবেন সাকাফা অবশ্যই আপনার জানতে হবে, আপনার সাকাফা এবং তাদের সাকাফা এক কিনা, সংস্কৃতি এক কিনা, এই বিষয়টা আপনাকে অবশ্যই বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। এর আগ পর্যন্ত যদি সেখানে কথা বলতে চান, সেখানে যদি নেতৃত্ব দিতে চান, তাহলে আপনি নিঃসন্দেহে ফেল করবেন, কোনো সন্দেহ নেই। সংস্কৃতিগত বিশ্বাস ও মূল্যবোধ, যেমন দিন এবং ধর্ম, আমরা আমরা একরকম বিশ্বাস করি ধর্মের ক্ষেত্রে, অন্যরা বিশ্বাস করে আরেক ভাবে। এখন মনে করেন কি বলে, হিন্দুরা হিন্দুরা ভগবান মানে আল্লাহ জানে, হিন্দুরা ভগবান মানে আল্লাহ জানে, আমরা আল্লাহ বলতে আল্লাহ জানি, ভগবান মানে আল্লাহ জানি না। এখন মনে করেন হিন্দুরা যদি আমাদেরকে বলে ভাই ভগবানকে বিশ্বাস করো, এখন আমার সংস্কৃতি হয়ে যায় আমি জানি যে ভগবান মানে আল্লাহ, কিন্তু তাদেরকে যদি আমরা বলি, সাধারণত যারা কঠোর হিন্দু, তাদেরকে যদি বলি ভাই আল্লাহরে বিশ্বাস করো, তখন সে আমার আপনার ঝাঁটা দিয়ে দৌড়াবে, কারণ সে আল্লাহ বলতে কিছু বুঝে না, আল্লাহ মানে সে বুঝে মুসলমান হয়ে যাওয়া, সেটা ভুল বুঝবে। কারণ কি, তার সংস্কৃতি হলো ভগবান বলা, দেবতা বলা, তার সংস্কৃতি হলো এটা। তো এইভাবে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা থাকে, এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে। পারচেপচুয়াল ভেরিয়ার্স, ধারণাগত প্রতিবন্ধকতা, এই যে এখানে আমি বলছিলাম পূর্ব ধারণা বা বিশ্বাস, সেম জিনিসটা এখানে ব্যক্তিগত অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি, পূর্ব ধারণা ও ঘটকমূলক চিন্তা, ভুল বুঝাবুঝি। তো ধারণাগত প্রতিবন্ধকতা আমাদের জীবনে অনেক বেশি। আমরা মনে করি একজন মানুষের এই মানে ক বললে আমরা খ বোঝার চেষ্টা করি। তো এই জায়গাটাতে কিন্তু আমাদের অবশ্যই চিন্তা করা উচিত। যেমন আমি আজকেই সম্ভবত কোন একটা বিষয় নিয়ে ভাবতে গিয়ে আমার কাছে মনে হইলো যে আমরা যত বড় বুঝনেওয়ালা ব্যক্তি থাকে না কেন, কোনো ব্যক্তিকে কথা শেষ করতে দেওয়ার আগে যদি তার কথাকে আমরা ভুল বুঝি, আপনি যত বড় রাইটেই থাকেন আপনি ভুল, আমি ভুল। এই ব্যাপারে কি আপনার আমার সাথে একমত? কোনো ব্যক্তিকে কথা বলতে শেষ করতে দেওয়ার আগে আপনারা কি আমার সাথে একমত কিনা, যে আমরা কোনো ব্যক্তির কথা পরিপূর্ণ শোনার আগে, আমার যত বড় জ্ঞানী হই, আমি যত বড় আল্লামাতুদ দাহার হই, যা কিছুই হই না কেন, কথা শেষ করতে দেওয়ার আগে যদি আমরা কাউকে ভুল বুঝি, তাহলে সেটা আজকের, এটা গতকালকের না, আজকের চিন্তা চেতনা এবং আমার অবজারভেশন অভিজ্ঞতা অনুযায়ী বলে তিনি অবশ্যই 100% ভুল, কোনো সন্দেহ নেই তাতে। তিনি যত বড় আল্লামাতুদ্দাহার হন, আমার কোনো আপত্তি নেই, আমি তাকে ভুল বলবো। কারণ হলো আপনি পরিপূর্ণ কথা বুঝেন নাই, মানে আপনার কমিউনিকেশন স্কিলের সমস্যা আছে, আপনার অ্যাক্টিভ লিসেনিং এর প্রবলেম আছে, আপনার ইফেক্টিভ কমিউনিকেশনের প্রবলেম আছে। কারণ আপনার যদি ইফেক্টিভ কমিউনিকেশন দক্ষতা থাকতো, একজন মানুষ যদি ফালতু কথাও বলে, তবু আপনি শেষ পর্যন্ত তাকে বলতে দিতেন। যেহেতু বলতে দেন নাই, আপনি ভুল বুঝেন সঠিক বুঝেন, উভয়টা আপনার জন্য ভুল।
সুতরাং এই জায়গাতে আমরা সবসময় একটা জিনিস চেষ্টা করব, যে কোনো ব্যক্তিকে কোনো কাজ শেষ করতে দেওয়া, কোনো সময় শেষ করতে দেওয়া, এবং কোনো কথা শেষ করতে দেওয়া। একটা মানুষ গত 10টা কাজ করতে পারে নাই, আমার সমস্যা নাই, আগামী একটা কাজ সেটা করার সম্ভাবনা থাকতে পারে। এজন্য 10টা কাজের উপর নির্ভর করে, 10টা তথ্যের উপর নির্ভর করে আগামী একটা তথ্যকে আমরা যাচাই করব না। এই ব্যাপারটা আমরা আহ, সবচেয়ে বেশি চেষ্টা করবো ইনশাল্লাহ। পূর্ব ধারণা ও ঘটকমূলক চিন্তা, আমরা এই যে একটু আগে বলছিলাম যে আমরা পূর্বের যে ধারণা আছে সেই ধারণা অনুযায়ী আমরা কি করলাম, আমরা একটা বিশ্বাস করে নিলাম, এটা ভুল। বরং আমরা চেষ্টা করব যে আমি পূর্বে যা কিছু জেনেছি একজন ব্যক্তির ব্যাপারে, ভুল শুদ্ধ যা কিছুই ভেবেছি, এটা সামনে যে কাজগুলো করছে একটা সার্টেন টাইম, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, ইলা আজালি মুসাম্মা, তাকে আমরা অবজারভেশন করব। আমি যা শুনেছি যা বুঝেছি এটাকে প্রকাশ না করে আসলে এটার সাথে সে ঠিক আছে কিনা, অর্থাৎ সে ওই রকমই কিনা, এটা বোঝার পরে 100% যখন শিওর হয়ে যাবে সেই রকম, তখন আমরা তাকে যা যা কিছু বলতে পারি অথবা তার থেকে আমরা দূরে সরতে পারি এবং গঠকমূলক মন্তব্য আমরা করতে পারি। কিন্তু এর এক পর্যন্ত শুধুমাত্র কেন শুনলাম একটু আগে একজন খারাপ বলছে এখন এসে আমি বলে দিব, এটা আমরা কখনোই করবো না। ভুল বুঝাবুঝি, এই ভুল বুঝাবুঝিটা আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক, যে আমরা খুব সহসাই কাউকে ভুল বুঝতে পারি। এটা আমাদের মানুষের গুণ। এটা এটা আমি দোষও বলবো না, গুণও বলবো না। কারণ ভুল বুঝা যেহেতু তবিয়ত আল্লাহ তালা এক একজন এক এক রকম দিয়েছে, ভুল বুঝাটা স্বাভাবিক। কিন্তু যখন আমার আপনার ভুল বুঝা হবে, আমি একটু আগে সম্ভবত বলেছিলাম, আমরা সর্বদা আজকের পর থেকে সারা জীবন চেষ্টা করব, সে আমার যত কাছের লোকই হোক, হাত্তাকে যদি এটা আপনার সন্তানও হয়, তার কথাও যদি আপনার ভুল বুঝার মিনিমাম সম্ভাবনা থাকে, তাকে আবার বলবেন, প্রয়োজনে থাপড়াতে দাঁত ফালাই দিয়ে বলবেন, তুই কি বলছিস আবার বল, কি বলছিস আবার বল। আপনি একবার দুইবার তিনবার শুনেন তার কথায় ভুল বুঝাবুঝি আছে কিনা। প্রয়োজনে বলেন, বাবা তোমার এই কথাটাই আমি এই জিনিসটা বুঝতেছি, আমার বুঝাটা কি ঠিক আছে, আমার বুঝটা কি ঠিক আছে, তুমি কি এটাই বুঝাইতে চাইছো নাকি অন্য কিছু, আমাকে আবার বলো। একটু ধৈর্যের সাথে বলেন, দেখবেন, বিশ্বাস করুন, কিয়ামত পর্যন্ত আপনার সম্পর্কে কোনোদিন ভুল বুঝাবুঝি আসবে না। কিয়ামত পর্যন্ত আপনার সম্পর্কে ফাটল ধরবে না, এবং আপনি হতাশা ভুগবেন না, আপনি কখনো অসুস্থ হবেন না। এই বিষয়গুলোর উপর আমি আশা করছি আপনারা নোট নিয়েছেন। সর্বশেষ এসে আমরা বিষয়গুলোকে আমরা আরো বিস্তারিতভাবে শুনবো। আচ্ছা, এখন পর্যন্ত যেটুকু বলেছি এটাতে আপনাদের কারো কোনো এই, মানে বুঝতে অসুবিধা হয়েছে কিনা শুধু এটুকু বলেন। ইয়েস, নাম, আমলা। ভাই স্ক্রিনে দাগাদাগি করব না। ওভারকামিং ব্যারিয়ার্স টু কমিউনিকেশন, আমরা এই প্রতিবন্ধকতাগুলোকে কিভাবে দূর করতে পারি। এক নাম্বার হলো যোগাযোগের প্রতিবন্ধকতা অতিক্রমের উপায় হলো আপনি অ্যাক্টিভ লিসেনিং, সামনে আমরা পড়বো, খুব মনোযোগের সাথে শোনা, কিভাবে শুনবো সেটাও পড়বো, পরিষ্কার ভাবে প্রশ্ন করা, আপনি যা বুঝছেন এটা ঠিক আছে কিনা এটাকে আবার প্রশ্ন করা, আপনি না বুঝলেও স্পষ্ট থাকলে সেটাকে প্রশ্ন করা, সহজ ও স্পষ্ট ভাষা, আপনি তাকে এমন ভাষায় কথা বলেন যে ভাষাটা সে বুঝে, এবং স্পষ্ট ভাষায় বলেন। আপনার ভাষায় স্পষ্ট হচ্ছে কিনা এটা বারবার তাকে জিজ্ঞেস করে জেনে নেন, ভাই আমার কথা কি বোঝা যাচ্ছে, স্পষ্ট হচ্ছে, কোথাও সমস্যা হচ্ছে না তো। সাংস্কৃতিক সচেতনতা, সাকাফা সম্পর্কে জানা থাকা, ইতিবাচক পরিবেশ তৈরি, আপনি যে পরিবেশের কথা বলতেছেন সেই পরিবেশটা ঠিক আছে কিনা। আমি আজকেও গ্রুপে বলেছিলাম এবং গতকালকে বলেছিলাম, আমাদের আমরা যেখানে বসে ক্লাস করব, আমাদের পরিবেশটা যেন এমন না হয় আমাদের কথা শুনতে অসুবিধা হবে, তাহলে আমাদের কথার মধ্যে ডিস্ট্রাকশন হবে এবং আমরা কথাগুলো স্পষ্টভাবে কি করব না, শুনবো না। ফলে ক্লাসে কি আলোচনা হচ্ছে, ক্লাসে কি আলোচনা হচ্ছে এই ব্যাপারে আমরা ভুল বোঝার সম্ভাবনা থাকবে। আত্মপ্রত্যয়, আমরা কি করব, আগামী আমি কি অন্যের কথা মাঝপথে কেটে দেই, আমরা অ্যাক্টিভ লিসেনিং এটা আমরা শুনবো, যে আমাদের একটা অভ্যাস এটা আছে, আমরা কথা বলার মাঝখানে কথা কেটে দিয়ে আমি নিজেরটা বলার চেষ্টা করা। এটা হলো আবেগ, ইমোশন থেকে এটা হয়। আমি কি যা শুনেছি তার সঠিকভাবে পুনরাবৃত্তি করতে পারি, অর্থাৎ আমি যা শুনেছি এটা কি আমি আবার তাকে প্রশ্ন করতে পারি বা আবার বলতে পারি যে ভাই আপনি এই এই বলেছেন এটা ঠিক আছে তো। আমি কি নিশ্চিত করি যে আমার বার্তা ঠিকভাবে পৌঁছেছে, আমি যা বলতেছি এটা কি সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা, এটা আমি এই নিশ্চিত করি কিনা। যদি না করি তাহলে এগুলো আমাদের দুর্বলতা, সামনে এগুলো আরো দেখবো আমরা। সুতরাং মূল পয়েন্ট হলো যোগাযোগ মানে শুধুমাত্র বলা নয়, বরং বোঝা এবং বোঝানো। শ্রবণ একটি সক্রিয় ও চর্চাযোগ্য দক্ষতা, অর্থাৎ এটা সবসময় প্রতিদিন প্রতি মুহূর্তে আপনার এর পরিবর্তনযোগ্য একটা দক্ষতা, পরিবর্তন করতে হবে। ভুল বোঝাবুঝি এড়াতে প্রতিবন্ধকতা চিহ্নিত ও সমাধান জরুরি। যে ভুল বোঝাবুঝি যেটা কেন হচ্ছে, কোন কারণে হচ্ছে, কোন সমস্যাটার কারণে হচ্ছে, এটাকে চিহ্নিত করা এবং পরবর্তীতে এটাকে বিতাড়িত করা।
সেই ভুল বুঝাবুঝিটা যদি আমাদের শব্দের কারণে হয়, সেই শব্দ বাদ করে দেওয়া। ভুল বুঝাবুঝিটা যদি আমাদের কোনো অভ্যাসের কারণে হয়, সেই অভ্যাসটাকে জীবন থেকে বাদ দেয়া। ভুল বুঝাবুঝিটা যদি আমাদের কোনো পরিবেশগত কারণে হয়, সেই পরিবেশকে পরিবর্তন করা। তারপরেও একটা সুন্দর সম্পর্ক, উস্তাদ ছাত্রের সম্পর্ক, এই পারিবারিক সম্পর্ক, সমাজের সম্পর্ক, এই সমস্ত গুলোকে সুন্দরভাবে সামনে এগিয়ে নেওয়া, খুব সহজে সম্পর্কের ভাঙন যেন না আসে, এই চেষ্টা করা। আল্লাহ তালা আমাদের জন্য সহজ করুন। ইফেক্টিভ কমিউনিকেশন। আচ্ছা, আমার কথা আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমাকে একটু বলবেন। আচ্ছা, আমি আপনাদের থেকে আরেকটা বিষয় জেনে নিচ্ছি, যে আমাদের ক্লাসটা যদি একটু একটু যদি লং হয়, আমি চাইলে আপনাদেরকে এই কথাগুলো চাইলে আমি এই আধা ঘন্টায় শেষ করে দিতে পারতাম শুধুমাত্র বাংলা পড়ে, যেহেতু আমি এখানে সব নোট করে রেখেছি। কিন্তু সেটা না করে আমি ব্যাখ্যা বিশ্লেষণ, বিভিন্ন উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, যাতে আমাদের জীবনের যত সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো চিহ্নিত হয়ে যায়। এক্ষেত্রে যদি 45 বেজে যায়, এক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা আছে কিনা, বা আপনারা সময় দিতে পারবেন কিনা? আচ্ছা, সবাই একটু বলবেন আমাকে সময় দিতে পারবেন কিনা। আশা করি ইনশাল্লাহ থাকতে পারবেন। যদি একান্ত কারো সমস্যা হয়, তাহলে আমাকে কষ্ট করে বা নেওয়া এই সাব্বির ভাইকে একটু ইনবক্স করে আপনি লিভ নিতে পারবেন, যদি একান্ত কোনো সমস্যা আপনার থাকে ইনশাল্লাহ। আচ্ছা, শ্রবণ দক্ষতার পরিচিত সংজ্ঞা। শ্রবণ দক্ষতাটা কি? আজকের ক্লাসটা আপনার জীবনের মূল পাল্টে দেওয়ার জন্য জাস্ট এনাফ। পরবর্তী ক্লাসগুলো এটার উপরে নির্ভর করবে। এজন্য আমি কমিউনিকেশনটাকে সবার আগে রেখেছি, যাতে পরবর্তী থেকে আপনি ফায়দা নেওয়াটা সহজ হয়। লিসেনিং হলো মনোযোগ দিয়ে শোনা, শব্দ, বর্ণ, কথা ও বাক্যের অর্থ অনুধাবন করা এবং যথাযথ প্রতিক্রিয়া প্রদান করা। আমি আবারও বলছি, লিসেনিং, শ্রবণ। শ্রবণ হলো মনোযোগ দিয়ে শোনা, শব্দ, বর্ণ, কথা ও বাক্যের অর্থ অনুধাবন করা। কি বলতে চাচ্ছে? শব্দের ভিতরে শব্দ থাকে, বর্ণের ভিতরে বর্ণ থাকে। আমরা শুধুমাত্র উপরিভাগে ভুল বোঝার সম্ভাবনা থাকলে ভিতরে কি আছে সেটাকে কি করা, চিন্তা ফিকির করা এবং যথাযথ প্রতিক্রিয়া প্রদান করা। তাই আমরা বলতে পারি অ্যাক্টিভ লিসেনিং এমন একটি যোগাযোগ কৌশল যেখানে শ্রোতাকে বা পুরো মনোযোগ দিয়ে বলা কথাগুলো বুঝতে, প্রতিক্রিয়া দিতে এবং মনে রাখতে হয়। আবারও বলছি, তাই আমরা বলতে পারি অ্যাক্টিভ লিসেনিং অর্থাৎ সক্রিয়ভাবে শ্রবণ, মনোযোগ দিয়ে শ্রবণ করাটা এমন একটি যোগাযোগ কৌশল যেখানে শ্রোতাকে পুরো মনোযোগ দিয়ে বলা কথাগুলোকে বুঝতে এবং প্রতিক্রিয়া দিতে এবং মনে রাখতে হয়। লক্ষ্য কি? কার্যকর যোগাযোগ নিশ্চিত করা, ব্যক্তিগত ও প্রফেশনাল সম্পর্কে দৃঢ়তা গড়ে তোলা। মূল বিষয় কি? মনোযোগ দিয়ে শোনা, প্রতিক্রিয়া প্রদান করা। প্রতিক্রিয়া মানে হলো, এটা আমরা সামনে আরো দেখবো, যার কথাটা শুনছি তার চোখে চোখ রেখে সে যে কথাটা বলতেছে, ইয়েস, জি, হ্যাঁ, এভাবে তার কথায় সাড়া দেওয়া। আর আমরা তো করি হলো যে এমন ভাবে আল্লাহর রাস্তায় ঠোঁট দুটাকে বন্ধ করে রাখি, মনে হয় যে বোম মারলেও আমাদের মুখ দিয়ে কোনো কিছু বের হবে না, বোম মারলেও আমাদের মুখ দিয়ে কোনো কিছু বের হবে না, এমন হয়। কিন্তু আমাদের একজন প্রকৃত যোগাযোগ দক্ষতায় অভিজ্ঞ একজন ব্যক্তি কখনো এটা করেন না, বরং তিনি সামনের যে মানুষটা সে যত লো কোয়ালিটির হোক, যত চুরবাট পারে হোক, কথা বলতে গেলে তার কথায় প্রতিক্রিয়া প্রদান করে। একজন বলতেছে ভাই আমি চুরি করছি, সে বলবে যে হ্যাঁ ভাই ঠিক আছে বলুন কিভাবে চুরি করেছেন, ভাই আপনার জিনিস চুরি করছি, ভাই কোনো সমস্যা নাই, আমার জিনিসটা আপনি কখন কিভাবে কোন জায়গা থেকে চুরি করেছেন। কথা শেষ করতে দেওয়ার পর এবার গিয়ে তার আপনি ধরেন, মানে যখন আপনার সাথে কথা বলা শেষ, দায়িত্ব পালন শেষ, এখন গিয়ে তারা খুঁজে বের করেন, ভাই তুমি আমার জিনিস চুরি করছিলে, আমার জিনিস তো। কিন্তু যতক্ষণ কথা বলতেছি ততক্ষণ ভাই ঠিক আছে, তোমার চুরি করতে কোনো সমস্যা হয়নি তো, ভাই তুমি কষ্ট করে চুরি করছো এই জন্য আমি দুঃখিত, তুমি যদি আমাকে বলতে তখন আমি তোমাকে সহযোগিতা করতাম। মানে দিস ইজ ফ্যাক্ট। আমি জাস্ট আপনাকে একটা ফর এক্সাম্পল একটা জিনিস বললাম, যে আমরা এইভাবে একজন অভিজ্ঞ উপস্থাপনা কৌশল এবং কমিউনিকেশন স্কিলে অভিজ্ঞ মানুষ এভাবেই কিন্তু আসলে অন্যকে মূল্যায়ন করে, সে যেমনই হোক। সুতরাং ধারণা, অনুমান ভিত্তিক কথা বা মন্তব্য না করা, মুক্তাজায় হাল অনুযায়ী সাড়া দেওয়া, যে পরিবেশ সে কোন শব্দে আছে সেটা অনুযায়ী কি করা, সাড়া দেওয়া। এখানে আমাদের অনেকের ভুল হয়, আমারও ভুল হয়, যে অনেক সময় দেখা যায় আমার এমন হয় যে আমার মানে আমার সাথে একজন মানুষ কথা বলছে, সে আমার কাছের বা দূরের বা ছাত্র যে কেউ হতে পারে, তার মুড একরকম, কিন্তু আমি তার মুডটা না বুঝে আমি এমন একটা কথা বললাম যে তার মুড অনুযায়ী তার সাথে
এই সহমর্মিতা প্রদর্শন করা উচিত। কিন্তু আমি এমন একটা কথা বললাম যেটা খুশি বোঝায়, ফলে সামনের মানুষটা কষ্ট পেয়েছে। এটা আমার জন্য অত্যন্ত ভুল একটা কাজ। আমার জন্য উচিত ছিল তিনি যে হালত আছে এই হালতটা বুঝে তার কথায় সাড়া দেওয়া, তার বুঝে সাড়া দেওয়া। তো এটা না করে আমি যখন মূলত আমি কেন করলাম, আমি চাইলাম যে তার এই পরিস্থিতিটা উন্নত হোক। আমি হয়তো হাসির একটা কথা বলে তার মনটা ভালো হয়ে যাবে, কিন্তু আসলে এই থিওরিটা আমার ভুল। আমি আপনাদেরকে ছোট একটা ভিডিও দেখাবো যে অনেক সময় কারো মন ভালো করার জন্য হাসিমূলক কথা না, আনন্দমূলক কথা না, বরং তার সাথে একটু সহমর্মিতা প্রদর্শন করা, জাস্ট এটুকু, আর কিচ্ছু না। এটুকু যদি আপনি দিতে পারেন, শুধু একটু সহমর্মিতার কারণে তার মনটা ভালো লাগবে, ফ্রেশ হবে, সে বুঝবে না তাকে কেউ বুঝতেছে। একজন মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হইলো সে চায় অন্য একজন মানুষ তাকে বুঝুক। সুতরাং আপনি যখন তার প্রতি সহমর্মী হয়ে বুঝে যাবেন, তার দুঃখ চলে যাবে। তখন তাকে আনন্দ হাসির জন্য আপনি নাচলেন, গাইলেন, অনেক কিছু করলেন, তাকে আরো বিরক্ত করবে। আপনার প্রতি তার বিরক্তি বেড়ে যাবে। এজন্য এই ব্যাপারগুলোতে খেয়াল রাখা। লিসেনিং লিসেনিং এর গুরুত্ব কি? সম্পর্ক উন্নয়ন হবে, ভুল বোঝাবুঝি হ্রাস করবে, সমস্যা সমাধানে সহায়তা করবে, শ্রবণ দক্ষতা তৈরিতে কার্যকরী ভূমিকা রাখবে। অ্যাক্টিভ লিসেনিং এর গুরুত্ব, একটা হলো শুধুমাত্র লিসেনিং, আর একটা অ্যাক্টিভ লিসেনিং। অ্যাক্টিভ লিসেনিং এর গুরুত্বের মধ্যে আরো কিছু বিষয় হলো যে বোঝাপড়ার উন্নতি, যেখানে আমরা এখানে বলেছি যে উভয় পক্ষ একে অপরকে সঠিকভাবে বুঝবে, বিশ্বাস গঠন, বক্তার অনুভূতি ও মতামতের প্রতি সম্মান প্রদর্শন করবে, ভুল যোগাযোগ কমানো, বিভ্রান্তি ও ভুল বুঝাবুঝি এড়ানো, সম্পর্ক দৃঢ় করা, উন্মুক্ততা, আবেগীয় সংযোগ ও সহযোগিতা বৃদ্ধি, এই কাজগুলো করবে। অ্যাক্টিভ লিসেনিং, মাহারাতুল ইস্তিমাইল ফাল। কর্মক্ষেত্রে অ্যাক্টিভ লিসেনিং এর ভূমিকা এবং উপকারিতা কি? আপনার আমার কর্মক্ষেত্রে বা আপনার আমার ব্যক্তি জীবনে এই অ্যাক্টিভ লিসেনিং এর গুরুত্ব বা উপকারিতা কি? উপকারিতা কি? আচ্ছা, আমাদের যদি কারো অন্য কোনো প্রবলেম থাকে যে আমাদের ক্লাসে থাকতে পারবো না, তিনি অবশ্যই 10টা 30-এর পরে লিভ নিতে পারবেন, কোনো সমস্যা নেই। পরবর্তীতে আমাদের রেকর্ড দেখে নেবেন ইনশাল্লাহ। ক্লাসটা কি আমার রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা, আমি এই মুহূর্তে কোথায় আছি? আচ্ছা, আমরা খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে দিচ্ছি। আচ্ছা, উপকারিতা কি? একটা হলো টিম ওয়ার্ক। আপনি টিমের সাথে ভালো বোঝাপড়া গড়ে তুলতে পারবেন। আপনার যখন শ্রবণ দক্ষতা ভালো থাকবে। আচ্ছা, আজকে হলো আমার কাছে মনে হচ্ছে যে এই ক্লাসটার জন্য আমি আপনাদেরকে আরেকবার সময় দিব। এজন্য আজকে আমি শুধু এই এই প্যারাটুকু এইটুকু পর্যন্ত বলে আমি আপনাদের থেকে প্রশ্ন নেব, এবং বাকিটা আমরা পরে বলবো। আমরা শুধু এই স্লাইডটাকে আমরা শেষ করব, বাকিটা পরে বলবো। কারণ এটা যদি আমরা ভালোভাবে আলাপ আলোচনা না করি তাহলে পরবর্তীতে আমাদের জন্য কষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে। টিম ওয়ার্ক, আপনার টিমের সাথে আপনার যেই গ্রুপটা আপনাকে দেওয়া হবে নেতৃত্বের জন্য, সেখানে আপনার ভালো বোঝাপড়া হবে। আপনি দেখেন যে আমাদের জীবনে এমন হয় যে আমাকে কেউ একজন কথা বলতে আসছে, আমার টিমের একজন লোক, আমার গ্রুপের একজন লোক, সে এক লাইন বলার পর বাকি বলে যে বুঝছি কি বলছো, এটা বলে আমরা পাঠিয়ে দিই, তাকে শেষ পর্যন্ত কথা বলতে দেই না, আমরা শুনি না। ফলে এখান থেকে আমরা সঠিক লিড আমরা করতে পারি না, সঠিক কমান্ড আমরা করতে পারি না। তো এই জন্য যখন আমরা অন্যকে শুনবো ভালোভাবে, তখন কিন্তু আমরা এখানে আমরা ভালোভাবে জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবো। যেমন আমাদের ছাত্রদের অনেক সমস্যা থাকে, কিন্তু ছাত্রদের থেকে আমরা তার পারিবারিক সমস্যা, তার ব্যক্তিগত সমস্যা কিছু আমরা শুনতে চাই না। যদি নিজ থেকে বলতে আসে, আমরা একটু শুনে ছেড়ে ছেড়ে দিই। আমি আমার ছাত্রদেরকে একটা কথা সব সময় বলেছি, আমি ক্লাসে গিয়ে বলেছি যে বাবারা, তোমরা দেখো যে আমি তোমাদের সবচেয়ে কাছের বন্ধু, তোমাদের জীবনের সবচেয়ে কাছের বন্ধু। তোমাদের চোখ যেমন তোমাদের কাছের, আমি তোমাদের এমন কাছের বন্ধু। আমি যেমন তোমাদের একজন সবচেয়ে ভালো উস্তাদ হব, আমি তোমাদের কাছে সবচেয়ে ভালো বন্ধু হব, তোমাদের সবচেয়ে ভালো অভিভাবকও হব। সুতরাং তোমাদের জীবনে যা কিছু হবে সবকিছু আমার সাথে শেয়ার করবে। তোমাদের যদি কাউকে পছন্দ হয়, এটাও আমার কাছে তুমি শেয়ার করবে, কোনো সমস্যা নেই। এবং আমি বলছি
তাদেরকে যখন আমি নির্দেশনা দিই খাতা কলম ইত্যাদি কিনার, তখন প্রথমে আমি আগে চিন্তা করি তাদের পারিবারিক অবস্থা কি, এটা আমি সবার আগে বুঝি। কারণ হলো আমি তাদেরকে নির্দেশনা দিলাম আমার আমার ক্লাসের জন্য 5টা খাতা লাগবে। এখন এমনও ছাত্র থাকতে পারে যার মানে ওই পারিবারিক অবস্থা ভালো না, 5টা খাতা কিনতে পারবে না। তখন অন্য অন্য 5 জনের সাথে তাল মেলানোর জন্য এই বেচারার কষ্ট হবে। যখন আমি সবার পারিবারিক অবস্থা জানলাম বুঝলাম, তখন আমার কমান্ড করা সহজ হয়ে যাবে। এজন্য অ্যাক্টিভ লিসেনিং এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। লিডারশিপ, সহানুভূতিশীল শ্রবণ নেতার মর্যাদা বাড়ায়। অর্থাৎ আপনি যখন ওই যে ইমপেথি সিম্পেথি, যেটা আপনার একজন শ্রমিক আছে, আপনার একজন সহকর্মী আছে, আপনার আন্ডারে একজন শিক্ষক আছে, আপনার ছাত্র আছে, তারা তাদের দুঃখগুলো, তাদের সুখগুলো, তাদের কথাগুলো যখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন, তখন আপনার প্রতি তার সম্মান বেড়ে যাবে। আমি যদি আপনাদেরকে একটা লাইভ এক্সাম্পল দিই, আমার মনে আছে আমি আসন্না ফাউন্ডেশনে 2025-এ ট্রেনিং করার পরে আমি মিরপুর একটা অফিসে জব নিয়েছিলাম। এটা গার্মেন্টস এর গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়ালের অনেক বড় ইন্ডাস্ট্রির একটা কোম্পানির সাপ্লায়ার। তারা হলো যখনই কোনো সেল করে একসাথে 2-4-5 লাখ টাকা, 2-4-50 লাখ টাকা, 1 কোটি টাকার সেল করে। এবং সেই আমি যেখানে মূলত জবটা নিয়েছিলাম, জব বলতে এটা আমার ইন্টার্নি ছিল, সেখানে শুধু তাদের গুডাউনে মাল ছিল 2-4-5 কোটি টাকা। তো সেটার মধ্যে আমি প্রথম জয়েন করি সেলস মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে, সেলস মার্কেটিং পার্ট টাইম এক্সিকিউটিভ হিসাবে জয়েন করি। তো জয়েন করার 10 দিনের মাথায় আমার প্রমোশন হয়ে বিজনেস ম্যানেজারে আমি উন্নীত হই। এটার মূল কারণ কি ছিল? এটার মূল কারণে ছিল আমার অ্যাক্টিভ লিসেনিং। আমার যে বস ছিলেন, বস আমি আমি ছাড়া কারোর সাথে কথা বলতেন না, তার জীবনের সমস্ত গল্প আমার সাথে করতেন। কেন? আমি তাকে বলার সুযোগ দিয়েছিলাম। তার বিজনেস সমস্যা, তার যত কিছু 5 দিনের মধ্যে আমার সাথে ক্লোজ হয়ে গেছিলেন। এবং আমি দেখতাম যে আমার সাথে যত কথা বলে, আমি না থাকলে বেচারা বুবার মতো পড়ে থাকে। অথচ অনেক লোক এখানে আছে। এর অন্যতম একটা কারণ ছিল তার ভাষা কেউ বুঝে না, তার সংস্কৃতি কেউ বুঝে না, তার কথার সাথে কেউ তাল দিতে পারে না। যখন আমি তার সাথে কথা বললাম, সে শিক্ষিত অশিক্ষিত এটা এটা নিয়ে আমার কোনো গবেষণা না। আমার কথা হলো তার কথাটা আমি বুঝেছি, তার কথায় আমি সহমর্মিতা প্রদর্শন করতে পেরেছি, তার কথার সাথে আমি তাল মিলিয়ে তাকে নতুন পথ আমি দেখাইতে পারছি, তার কাজকে আমি সহজ করতে পারছি। ফলে আমি তার সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেছি। এবং তার কোম্পানির 10 দিনের মাথায় আমার প্রমোশন হয়েছে। এবং পরবর্তীতে যত জায়গায় বড় বড় মিটিং হয়েছে, বড় বড় কোম্পানি, গ্রুপ অফ কোম্পানিতে মিটিং হয়েছে, সমস্ত স্পেশাল কোম্পানিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গেস্ট হিসেবে ছিলাম আমি। তো এই যে লিডারশিপের যে জায়গাটা, আপনি লিডারশিপ, আপনি আপনার সন্তানের লিডার, আপনি আপনার ছাত্রের লিডার, আপনি হাত্তাকে আপনার নিজের লিডারও আপনি। লিডার হিসেবে আপনার নিজেকে নিজে কত নাম্বার দিবেন, এটা আপনি নিজে চিন্তা করবেন, বিবেচনা করবেন। এই জায়গাতে আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে একটা পয়েন্ট, শুধু এই একটা পয়েন্টের উপর আপনাদের স্বতন্ত্র একটা কোর্স করানো দরকার, শুধু লিডারশিপের উপর। কাস্টমার সার্ভিস, এটার ক্লায়েন্টের প্রতি বিশ্বাস তৈরি হয়। কাস্টমার সার্ভিস আমরা চেষ্টা করবো আপনাদেরকে কিছু হিংস দেওয়ার জন্য। কারণ হলো কাস্টমার সার্ভিসটা হলো আপনি আপনার অভিভাবকদেরকে কিভাবে সার্ভিস দিবেন, আপনার আউট যে লোকের আসবে তাদের সাথে আপনি কিভাবে মানে আচার আচরণ করবেন, এগুলোর উপর এই এই ব্যবস্থাপনা। তো এই জায়গাতেও কিভাবে আমরা অ্যাক্টিভ লিসেনিং থাকলে কাস্টমার সার্ভিস আপনি দিতে পারবেন। আপনার একজন কাস্টমার আসলো, আপনার একজন অভিভাবক আসলো আপনার কাছ থেকে তথ্য নেওয়ার জন্য, আপনি বেচারা অভিভাবক কথা বলে আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন যে ভাই আমার এত সময় না, আপনার কি লাগবে বলেন, ফর্ম লাগবো, ছাত্র ভর্তি করবেন, নিয়ে যান, আমার 5,000 টাকা ভর্তি, ভালো লাগলে আপনি ভর্তি করবেন, না ভালো লাগলে নিয়ে যান ভাই, দরকার নেই। দিস ইজ 100% রং থিওরি। এটা কখনোই একজন প্রতিষ্ঠান পরিচালক, একজন শিক্ষকের ব্যবহার হইতে পারে না। তখন শুধু একজন গার্ডিয়ানের কারণে আপনার 10টা ছাত্র ছুটে যাবে। আর আপনি যখন অ্যাক্টিভ লিসেনার হবেন, সক্রিয়ভাবে শোনার যোগ্যতা থাকবে, তখন এই একজন এই গার্ডিয়ানের মাধ্যমে আপনি আরো 10টা গার্ডিয়ান পাবেন। এমনও হতে পারে যে এই গার্ডিয়ান তার নিজের সন্তান পড়াবে, তার নাতিন পড়াবে, তার পুতিন পড়াবে, সে যতজন বেঁচে থাকবে সে আপনার কাছে পড়াবে, কারণ আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনেছেন। তো এই জায়গাতে আমরা খুব বেশি খেয়াল রাখবো। প্রবলেম সলভিং, আপনি যদি মনোযোগ দিয়ে না শুনেন, আপনি যদি মনোযোগ দিয়ে না শুনেন, আপনি কখনোই কারো সমস্যার সমাধান করতে পারবেন না। আপনি মনোযোগ দিয়ে আগে শুনতে হবে, তারপর আপনি সমস্যার সমাধান করতে পারবেন। আর যদি আপনি এক কথা শুনে শেষ করে দেন, তাহলে কিন্তু আপনি কখনোই সমস্যার সমাধান করতে পারবেন না। যেমন গতকালকের আগের দিনের যে ঘটনার আপনাকে বললাম, যে আমার যে ছাত্র তার জীবনের অত্যন্ত হতাশাজনক একটা পরিস্থিতি ছিল, এর চেয়েও বিশ্বাস করবেন না, এর চেয়েও নিম্নমানের হতাশাজনক জনক লোকও ছিল, যাদেরকে আমি মনোযোগ দিয়ে শোনার কারণে তাদের সমস্যা সমাধান করতে মাত্র 1 মিনিট লাগছে। এবং তাদের অভিব্যক্তি এমন ছিল, আমার জীবনে যা করতে পারি নাই তা এখন আমি করতে পারি, তাদের অভিব্যক্তি এমন ছিল। তাহলে এটার মূল কারিশমা টাকার অ্যাক্টিভ লিসেনিং। আপনিও মনোযোগ দিয়ে শুনেন,
আপনার সবাইকে মনোযোগ দিয়ে শুনেন, আপনার নিজেকে নিজে মনোযোগ দিয়ে শুনেন। সমস্যা সমাধান কোনো ব্যাপার না, মাত্র 1 সেকেন্ড সময় লাগবে সমস্যা সমাধান করা। প্রয়োজন মনোযোগ দিয়ে শোনা, নিজেকে মনোযোগ দিয়ে শুনেন, পরবর্তীতে সবাইকে মনোযোগ দিয়ে শুনেন, ইনশাল্লাহ সবকিছু সহজ হয়ে যাবে। অ্যাক্টিভ লিসেনিং এর চ্যালেঞ্জ ও করণীয় চ্যালেঞ্জ সমূহ কি? বিভ্রান্তি, বাহ্যিক শব্দ বা নিজের চিন্তা, পূর্ব ধারণা বলেছিলাম আগে বিচার করে ফেলা, অধৈর্যতা, দ্রুত উত্তর দিতে দিতে চাওয়া, আবেগ প্রবণতা, তীব্র আবেগ শ্রবণ ব্যাহত করে। এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কথা বলার আগে বিচার করে ফেলি, শব্দ বলার আগে বিচার করে ফেলি। আমি জানি তুমি কেমন, আগে যেটা বলছো এখনো সেটাই করবা। ভাই এটা সম্পূর্ণ রং, সম্পূর্ণ রং। একই কথা যদি আপনার ব্যাপারে বলা হয়, ভাই তুমি আগে এটা করছিলা এখন কি করবা, এটা আমি জানি, এটা রং। কারণ আমি জানি না যে আগের পরিবর্তনটা আপনার 1 সেকেন্ডে পরিবর্তন হয়েছে কিনা। গতকালকের আপনি আপনার আজকের মধ্যে আকাশ পাতাল ব্যবধান থাকতে পারে। এমন হইতে পারে গত 10টা ভুল আপনি করেছেন, আপনি নিজে বুঝেছেন, এই জন্য 10টা পুষায় দেওয়ার জন্য আপনি সর্বোচ্চ সুন্দরভাবে আপনি কাজ করবেন। এই জন্য আমার পরামর্শ থাকবে, এই ধরনের যদি বিচার করে ফেলার কোনো পরিস্থিতি আমাদের জীবনে হয়ে থাকে, এই পরিস্থিতির কারণে যদি আমাদের কোনো প্রবলেম তৈরি হয়ে থাকে, সেটাকে আমরা জীবন থেকে বাদ দিব। বাদ দিয়ে যে এই জায়গাটা থেকে আমরা চিন্তা করব যে যেটুকু হয়েছে হয়েছে জীবনে, এটাকে আবার নতুন করে বিচার বিশ্লেষণ করা, নিজেকে শোনা যে ভাই 10টা করে নেই, হয়তো এমন হইতে পারে আগামী 2 দিনে আপনার পুরো জীবনের সমস্ত কিছুকে আপনাকে পরিবর্তন করে দিতে পারে, এটা ডাবলটা আপনাকে দিতে পারে। এই জন্য এই ব্যাপারগুলো আমরা চিন্তা করবো, আগে বিচার করব না, বরং গতকালকের সে আজকের সে ভিন্ন হইতে পারে, এটাও আমরা বিচার করব। দ্রুত উত্তর দিতে যাওয়া, একজন ব্যক্তি কথা শেষ করতে যাওয়ার আগে আই হ্যাঁ আমি তো বুঝে ফেলছি, দ্রুত উত্তর দিতে গিয়ে মাঝখানে যখন আপনি থামিয়ে দিবেন, তখন ওই ব্যক্তির প্রসঙ্গ পরিবর্তন হয়ে যাবে, চাইলেও আর সেই প্রসঙ্গটা আর নিতে পারবে না, বলতে পারবে না। এই জন্য দেখবেন আপনাদের জীবনে এমন হতে পারে যে কথা বলতেছেন, ছাত্র মাঝখানে প্রশ্ন করছে, আর ওই বিষয়ে আপনি কথা বলতে পারেন না, আপনার পুরো মুড পরিবর্তন হয়ে গেছে। তো এই জন্য ব্যাপারটাও খেয়াল রাখবো, আমরাও কি এমন করি কিনা, আমরাও কথার মাঝখানে আমরা কোনো কথা বলে কিনা উদাহরণ দিতে যাই কিনা, আমরা বলে যাবে একটু একটু আমাকে 1 মিনিট শোনো, এটা আমি ভুলে যাব, এটা করব না, প্রয়োজনে নোট করে রাখবো, খাতা কলম সামনে রাখবো, তাকে কথা বলে শেষ করে দিতে, ভাই আমার এই জিনিসগুলো মনে হয়েছিল, আপনার সাথে আমার এটা মিলেছে, এই বিষয়গুলো আমার কাছে এমন মনে হয়েছে, এটা আমরা চেষ্টা করব। তীব্র আবেগ, আপনার এমন আবেগ, আল্লাহু আকবার, আবেগের ঠেলায় আপনি চাঁদ হাতে দিয়ে ফেলছেন। এই যে আবেগের কারণে আপনি অনেক কথা বলে ফেলছেন, একটু পরে আপনি রক্ষা করতে পারবেন না, এটাই হয় কমিউনিকেশনের সবচেয়ে বড় ব্যর্থ প্রচেষ্টা। এজন্য যখন আমরা শুনবো বুঝবো কথা বলবো, মনোযোগের সাথে শুনবো এবং জ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করব, আবেগ প্রশ্রয় দেওয়া যাবে না। সমাধান কি এটা? আপনার পরিবেশগুলো ঠিক করবেন, বর্তমানে বর্তমান সময়কে মনোযোগ দিবেন, ধৈর্য ধারণ শিখবেন, আবেগ নিয়ন্ত্রণ করবেন। ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, ধৈর্যের সে উত্তম আর কি জিনিস আছে। ফাসবির, সবচেয়ে সুন্দরভাবে ধৈর্য ধারণ করেন, আবেগ নিয়ন্ত্রণ রাখুন। অ্যাক্টিভ লিসেনিং কৌশল, অ্যাক্টিভ লিসেনিং কৌশল হলো আপনি চোখে চোখ রাখা, অর্থাৎ মনোযোগ ও আগ্রহ দেখা, আপনি যার সাথে কথা বলছেন ফুল ফোকাস। আমার তো মনে হচ্ছে যে আপনাদের সাথে আমি তো সামনে আসি না বা আসার কোনো চিন্তা চেতনা নেই, সেই হিসাবে আমি আপনাদেরকে সরাসরি দেখাতে পারছি না। হয়তো আমি চেষ্টা করবো এগুলো দেখানোর জন্য, যেটা সরাসরি দেখালে আপনারা আরো অনেক বেশি সহজ হতো, যে চোখে চোখ রেখে বা তাক একজন ব্যক্তিকে গুরুত্ব দেওয়ার জন্য কিভাবে আমরা চোখে চোখ রাখবো, মাথা নাড়া ও অঙ্গভঙ্গি করা, তার দিকে তাকিয়ে হাতকে আমরা কিভাবে রাখবো। আমি আমার ছাত্রদেরকে অলরেডি শিখাচ্ছি যে জেনারেল মানুষদের সামনে গেলে কিভাবে কথা বলবো। আমাদের কমে আলেম ওলামাদের মধ্যে যতগুলো কমতি আছে, এর মধ্যে অন্যরকম একটা কমতি হলো ম্যানার্স, আদব কায়দা। হ্যাঁ, আমরা কমি ঘরানার জন্য সর্বোচ্চ আদব আমরা দেখাইতে পারি, কিন্তু জেনারেলদের সাথে যখন আমরা মিশতে চাই, আমাদেরকে জেনারেলরা কি করে না, আমাদেরকে জেনারেলরা অ্যাকসেপ্ট করতে পারে না। কারণ কি, তাদের সামনে গিয়ে আমরা বেঁকে যাই, মুসাফা করি একরকম, বিভিন্ন রকমের, এটা তারা পছন্দ করে না। আমি তো, আপনি আমার সাথে মুসাফা করলে আমি বুঝে যাবো যে আপনি কোন ধরনের লোক, আপনি কি আমাকে অ্যাকসেপ্ট করার লোক নাকি না লোক। আপনার চেহারা দেখে আমি বলতে পারবো যে আপনি কতটুকু আন্তরিক প্রবণ, আপনার চোখ দেখে বলতে পারবো, এগুলো হলো সাইকোলজিক্যাল জ্ঞান। আপনি আমার সাথে মুসাফা করেন, আমি বলবো যে আপনার কি কি প্রবলেম আছে আমি বলে দিব, জাস্ট আপনি আমার সাথে মুসাফা করবেন। আপনি আমার সাথে একদিন 10 মিনিট কথা বলবেন, 2 4 5 দিন কথা বলেন, আমি বলতে পারবো আপনার হোল লাইফের কি কি প্রবলেম আছে, আমি বলে দিতে পারবো। তো এই জায়গাটা থেকে চেষ্টা করার, এটা কিভাবে বলবো, আপনার প্রতি আমার একান্ত মনোযোগ নিবিষ্ট করার মাধ্যমে। কথা না কাটা, এই যে কথার মাঝখানে কথা কেটে ফেলা, এটা আমরা কখনো করব না। যে কথা বলতেছে তাকে শেষ করতে দিব, এর মধ্যে যদি আমার কোনো কথা থাকে সেটাকে আমরা নোট নিব। বিভ্রান্তি দূর করা, এই বিষয়গুলো আমি আবার আপনাদেরকে বলতে হবে, আমি জাস্ট একটু বলে চলে যাচ্ছি, কারণ এটা গুরুত্বের সাথে না বললে এটা আমাদের জীবনের অন্যতম একটা প্রবলেম। প্রতিফলন ও পুনরুক্তি, আমরা যখন সরি বিভ্রান্তি দূর করা, আমরা যে কথা কথোপকথন গুলো বলছি করতেছি,
এটার মধ্যে যদি কোনো সমস্যা থাকে, ফোন বা অন্যান্য কোনো যদি সমস্যা থাকে সেটাকে আমরা দূরে রাখবো। যেমন কথা বলার সময় আমরা ফোন টিপতেছি, কথা বলার সময় ফোন নাড়াচাড়া করতেছি। ভাই সেদিন আমাকে আমার এক মানে প্রিয় বড় ভাই বলতেছিলেন যে এক লোক আইফোন কিনছে, তারই এক কাছের মানুষ আইফোন কিনে বারবার কথা বলার মাঝখানে দেখাচ্ছে, উল্টাতেছে। তখন উনি বলছে, ভাই আপনি মানে এমন জিনিস আমি প্রতিদিন একটা করে কিনতে পারি, আপনি কি আমার দেখাইতেছেন যে আপনি আইফোন কিনছেন, আমি কথা বলতেছি আমার সামনে আপনি ফোন কেন নাড়াচাড়া করতেছেন? উনি বিরক্ত হয়েছেন। তাহলে এই জন্য আমরা যখন কাউকে মনোযোগ দিয়ে শুনবো, একদম শতভাগ মনোযোগ দিয়ে শুনবো, হাতে নাড়ানাড়ি অন্য কিছু এটা না। বরং কোনো কিছু করতে হলে তার কাছ থেকে পারমিশন নেয়া, ভাই যদি একটু অনুমতি দেন আমি এই কাজটা একটু করে নিতে চাই, সে কখনো বিরক্ত বোধ করবে না। কিন্তু তাকে না বলে যদি আপনি ফোন রিসিভ করেন, আপনি অন্য দিকে তাকান, থুতো ফেলাতে যান, বা অন্য মনস্ক থাকেন, অন্য দিকে তাকাইতে থাকেন, এটাও ব্যক্তিকে বিরক্ত করবে। তো এই জায়গাগুলোতে আমরা সতর্ক থাকবো ইনশাল্লাহ। আমি আশা করছি এই বিষয়গুলো থেকে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ নোট আপনারা নিচ্ছেন। প্রতিফলন ও পুনরুক্তি, আমরা যখন শুনবো কথা, শোনার পরে কথা শেষে আমি আবার নিজের ভাষায় তার কথাকে বলবো, ভাই আপনি এই কথাগুলো বলেছেন, আপনার কথা থেকে আমি এটা 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 এইভাবে বুঝেছি, আমার বুঝ ঠিক আছে নাকি আমার ভুল বোঝার সম্ভাবনা আছে, আপনি আমাকে বলে দিবেন। যদি ভুল বোঝার সম্ভাবনা থাকে, ভাই এই জিনিসটা আমি এভাবে বলছি, আমরা কিন্তু এটা কখনো বলবো না যে আপনি কিন্তু আপনার জ্ঞান আছে বুদ্ধি আছে এই জন্য আপনি বিভিন্ন দলিল প্রমাণ দিয়ে বুঝিয়ে দিবেন, আমি যেটা বুঝছি এটাকে আপনি পাল্টে দিবেন না, এটা না। বরং আসলেই এটা আমি যেটা বুঝছি এটা বুঝাইতে চাইছি কিনা সেটা আমরা জেনে নেব। যদি সেটাই বোঝানোর হয় তাহলে আপনি রাইট, আর যদি সেটা না বুঝিয়ে থাকে অন্যটা বলে, তখন তাকে প্রশ্ন করার পর সে আবার আপনাকে এটা বলার চেষ্টা করবে, না ভাই আমি দুঃখিত, আমার শব্দ বলায় সমস্যা হয়েছে, আমি শব্দ ভুল বলেছি, বাক্য ভুল বলছি, আমি আসলে এই জিনিসটা বুঝাতে চাইছি। যখন ব্যক্তি এটা বলবে, তখন পরবর্তীতে যেটা বলবে এটাকে বিশ্বাস করে নেয়া। যাকে আমি ভুল বুঝতেছি সে যদি ব্যাখ্যা দেয়, ভাই আমি ভুল এটা বলতে চাই না এটা বলতে চাইছি, তখন সেটাকে কি করা, মেনে নেয়া। স্পষ্টকরণমূলক প্রশ্ন করা, বোঝা না গেলে পরিষ্কার প্রশ্ন করা, যেটা আপনি বুঝবেন না, ভাই এই বিষয়টা কি এরকমই বলছিলেন, এভাবে প্রশ্ন করে তার কাছ থেকে বুঝে নেয়া। আমাদের প্রতিদিনের প্রয়োগ কি হবে, ব্যক্তিগত সম্পর্ক, পরিবার পরিবার ও বন্ধুদের সাথে ভালো সম্পর্ক। যে আমাদের ব্যক্তিগত সম্পর্কগুলো, আমাদের কাছের মানুষের সংসারে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন, এই জায়গাগুলোতে আমাদের সম্পর্কে যদি কোনো সমস্যা হয়ে থাকে, আমি আশা করি আজকের পর থেকে আপনাদের প্রিভিয়াস যত সম্পর্ক আছে এটাকে আপনারা নিরূপণ করতে পারবেন একদম খুব সহজে। যে সিক্রেট সোর্স গুলো আমি আপনাদেরকে বলেছি, সস গুলো বলেছি, এটার মাধ্যমে আজকের ক্লাসের পরে তাদের সাথে আপনি সম্পর্ক সুন্দর করে নিতে পারবেন। কিভাবে? যদি ব্যক্তিগত সম্পর্কের মধ্যে এমন সমস্যা থাকে, প্রিভিয়াসটা বাদ দেন, যে ঠিক আছে ভাই আজকে পর্যন্ত আমার এই ভুল হয়েছে, বা আমরা এই ভুল করে ফেলছি, ভাই আপনি ভুল করছেন বা আমি ভুল করছি, ভাই ভুলগুলো ভুলে গেছে, আজকে থেকে আমরা আবার নতুন করে আমরা এই পথ চলা শুরু করব, নতুন করে কাজ করা শুরু করব। ছাত্ররা ভুল করলে, ভাই আজকে পর্যন্ত যা ভুল করছো কোনো সমস্যা নেই, বাদ, ওইটা মনে নাই, মা মাদো মাদো লাইসালাহ কাজা, যেটা অতীত হয়ে গেছে এটার এটার কোনো কি নেই, কাজা নাই। ওই আপনার একটা ছোট ঘটনা আমি আপনাদেরকে বলে শেষ করছি, যে আপনার কি যেন নাম, একজন বুজুর্গের নাম, নামটা মনে নাই, উনাকে যখনই কোনো কিছু এসে বলতেন, বলার পরে উনি বলতেন যে আলমাদুল্লাহ ইউজকার, ভাই তুমি যা করছো করে ফেলছো, ওইটা নিয়ে আমার কোনো আফসোস নাই, দুঃখ নাই, আমি তোমার কোনো অতীত সম্পর্কে মনে রাখি নাই, তুমি আমার কাছে যেমন ছিলে আজকে ঠিক তেমনই আছো। এভাবে সব কিছু সেভাবে বলে আলমাদুল্লাহ ইউজকার, আলমাদুল্লাহ ইউজকার। সবাইকে তিনি জীবনের শেষ পর্যন্ত একই রকমের ভালোবেসে শিখেছেন, ভুল করার পরেও শুধু একটা কথা দিয়ে আলমাদুল্লাহ ইউজকার, তুমি ভুল গতকালকে করছো আজকে করো নাই, সুতরাং তোমার এটা আমি ভুলে গেছি। তো মৃত্যুর পরে সে তিনি আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ইয়া রব, আমি তো কত ভুল করছি, তোমার কাছে হিসাব দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার নাই, তুমি যেইটা ভালো লাগে আমার জন্য সেটা তুমি নির্ধারণ করো। আল্লাহ তাআলা বলতেছে, এ ইয়া মান, হে অমুক, ইয়া ফুলান, হে অমুক, আল মাউদিলা ইউজকার, অতীত কখনো মনে রাখতে হয় না, তুমি দুনিয়াতে এটার উপর আমল করছো, আমি খোদা তোমার অতীত আমি মনে রাখি নাই, তুমি চলে যাও সোজা বিনা হিসাবে জান্নাতে। সুতরাং আমাদের জীবনের কি হবে না হবে, যদি অতীতটা এমন হয় যেটা আহ, ভুলে গেলে সামনে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকবে, সে অতীত জীবন থেকে একবারে ক্লোজ। আর যদি অতীতটা এমন হয় না, সেটাকে একটু মেনে নিলে, একটু বুঝে নিলে আমাদের জীবনটা আরো বেশি সুন্দর হবে, আরো বেশি উপভোগ্য হবে, তখন আমরা সেটাকে ভুলে যাব এবং মাফ করে দিব। শিক্ষা, শ্রবণক্ষম শিক্ষক ক্লাসকে আরো অন্তর্ভুক্তিমূলক করেন। যে আমরা যখন ছাত্রদেরকে শুনবো, বুঝবো, বুঝার চেষ্টা করব, তখন ছাত্র আমাকে মূল্যায়ন করবে, সেই মূল্যায়নটাই আমরা ছাত্র গড়ার জন্য অত্যন্ত বেশি ফলপ্রসূ কাজ করবে। ছাত্র যদি আমাকে না শুনে, আমাকে মূল্যায়ন না করে, আপনি যত বড় মানে অভিজ্ঞ মানুষই হন না কেন, যত বড় অভিজ্ঞ মানুষই হন না কেন, সেই ছাত্র কখনোই আপনার উপকার করতে পারবে না, আপনিও তার উপকার করতে পারবেন না। এজন্য আমরা মনোযোগ দিয়ে শোনার যোগ্যতাটা আগামীকালকে পর্যন্ত প্র্যাকটিস করবো। অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমাকে বলছিলেন সময় এবং মেহনত দিয়ে সহযোগিতা করবে।
সুতরাং আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আমি আপনাদের থেকে প্রশ্ন নিব। কারা কারা প্রশ্ন করবেন আমাকে একটু কষ্ট করে হ্যান্ড রাইজ করতে পারেন। আমি আপনাদের থেকে প্রশ্নগুলো নিচ্ছি। মাঝখানে আমি একটু কথা বলতে চাই, জি অনুমতি আছে? জি জি, অবশ্যই বলুন। আজকে আলহামদুলিল্লাহ অনেকে আমরা কিন্তু জয়েন করেছিলাম, কিন্তু তার মধ্যে মাত্র আমি 12 জনকে পেয়েছি যারা নিজেদের আইডি অ্যাড করেছেন, এবং ওই 12 জনের হাজিরা এখানে কাউন্ট করা হয়েছে। আমি আপনাদের হাজিরা শিট তৈরি করেছি। তো যারা আইডি নাম্বার অ্যাড করেন নাই তাদের হাজিরা কিন্তু কাউন্ট করা হয়নি। তা আমরা আমাদের আইডি নাম্বারটা আমাদের নামের সাথে আমরা এটাকে তুলে নিব ইনশাল্লাহ। জি, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আল্লাহ তাআলা আমাদের সাব্বির ভাইকে সর্বোত্তম জাযা দান করুন। উনি আমাদের জন্য অত্যন্ত কষ্ট করতেছেন, যেখানে কোনো পারিশ্রমিক নাই, কোনো বেনিফিট নাই। এজন্য আমরা একটুকুই দোয়া করতে পারি, একমাত্র আল্লাহ তাআলাই উত্তম জাযা দেন। হল আপনারাও দোয়া করবেন যেন আমাদের মধ্য থেকে যারা নিঃস্বার্থভাবে আমাদের জন্য কাজ করে যাচ্ছেন, ওনাদেরকে যেন আমাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা জাযা দিয়ে দেন, সর্বোত্তম জাযা। আমিন আমিন। জি, আপনাদেরকে আমি আনমিউট করে দিয়েছি। শুধুমাত্র আপনারা একটু কষ্ট করে হ্যান্ড রাইজ করেন, তাহলে আমি বললে একজন একজন কথা বললে পরিবেশটা সুন্দর হবে। আইডিটা কোথায় পাওয়া যাবে? আইডি নাম্বারগুলো আমরা গ্রুপে দিয়ে দিয়েছি। যে আপনাদের আপনাদের প্রশ্নগুলো এবং অনুভূতিগুলো আজকে যে ক্লাসটা করেছেন সেটার মধ্যে আপনার কেমন লাগলো, আপনার জীবনের কোনো একটা পরিবর্তন আজকের ক্লাস থেকে হচ্ছে কিনা, নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করতে পারছেন কিনা, এটার উপর ভিত্তি করে আমাকে আপনাদের মন্তব্য জানাবেন এবং আপনার প্রশ্নগুলো করবেন। জি মোহতারাম। আসসালামু আলাইকুম হযরত, গতকালকের ভিডিওটা দেওয়া হয় নাই। গতকালকের ভিডিওটা আমি গ্রুপে দিয়েছি, আপনি একটু হোয়াটসঅ্যাপটা চেক দিবেন, পেয়ে যাবেন। ঠিক আছে, জাযাকাল্লাহ। জি, ওয়াহিদুর রহমান ভাই। আচ্ছা জি, পিডিএফ কি দেওয়া হবে যে আপনার শীট থেকে? জি, পিডিএফ দেওয়া হবে, পিডিএফ আচ্ছা- ইনশাআল্লাহ দিয়ে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, কেমন আছেন? কেমন আছেন? আল্লাহ ভালো আলহামদুলিল্লাহ। রেখেছেন, আলহামদুলিল্লাহ। যারা আজকের কথা বলতে আমার পারবো না, দুর্ভাগ্য। মোহতারাম একটু আমি একটা বিষয় বলে দিচ্ছি, যে যারা কথা বলতে পারবো না তারা অবশ্যই চ্যাট বক্সে নিজের অনুভূতি বা নিজের প্রশ্ন আমি লিখে দিবেন, আমি এখান থেকে উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। কিন্তু অবশ্যই প্রত্যেকের পার্টিসিপেন্ট আমি চাই, আপনারা পার্টিসিপেট করুন, এটা আমি চাই। জি মোহতারাম, আপনাকে, আপনি বলুন। বলছি যে আজকের আমার জন্য দুর্ভাগ্য, আমি ক্লাসের প্রথমে জয়েন করতে পেরেছিলাম, জি কিন্তু মাঝখানে থাকতে পারি নাই, শেষের দিকে আবার আসছি। তো আমার নেটের এখানে খুব সমস্যা, নেট সমস্যা হচ্ছে, যেখানে কথা অনেকগুলো শুনতে পারি না। মানে আপনি বলছেন, আমি দেখছি আপনি কথা বলতেছেন, কিন্তু আমি আওয়াজ পাচ্ছিলাম না আর কি। তো যাই হোক, অসুবিধা নাই, সারা ভিডিও যদি দেন তাহলে দেখে নেব। তো যতটুকু আমি শুনছি তার ভিতরে আসলে কি বলবো যে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেবো কোথা, আমি তো মনে করতেছি যে আমি পুরোটাই রুগী। আপনি যেগুলো বললেন এই প্রত্যেকটা জায়গায় আমার হাত দেওয়ার মতো আছে। এগুলো আমাকে সংশোধন করতেই হবে যে কোনো মূল্যের বিনিময়ে। তো যাই হোক, আমি দোয়া চাই, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। দোয়া চাই যাতে আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন এই ব্যাপারটা রিকভারি করতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আপনার সর্বময় কল্যাণ দান করুন এবং সমস্ত বিষয়গুলো আপনার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিন। জি, তারপরে আমাদের অন্য মুহতারামগণ যারা আছে আমরা, যে আমিনুল হক খান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, আশা করি ভালো আছেন। আহ, আজকে যেভাবে আপনি কথা বলছেন, প্রশ্ন করার কোনো সুযোগই রাখেন নাই। মানে খুব সুন্দর একটা আলোচনা হয়েছে। বিশেষ করে আপনি যখন কথা বলছেন, আমি বেশ কয়েকবার পড়ছিলাম ইসতামতিউ বিহায়াতিক, ওইটার প্রতি প্রায় সময় আমার মনোযোগ চলে যায়। অনেক দেখছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খাসিয়ত গুলা আছে, অনেক ক্ষেত্রে এইগুলা মানে আপনি আলোচনার মধ্যে আর কি আমার জেহেন গুলো ওইদিকে চলে যায় আর কি। তো ওই যে একটু আগে এক ভাই কথা বলছিলেন যে আমাদের সর্বাঙ্গে ব্যথা, মলম দিব কোথা, মানে এরকমই কি আমাদের আসলে প্রত্যেকটা ক্ষেত্রে মানে আমাদের এখন চোখ খুলে যাচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে যে আসলে আমাদের ইয়ে রয়েছে, যে আমাদের কমতি আছে, আমরা এগুলা
উত্তরণ করতে হবে অবশ্যই। এজন্য আমরা অবশ্যই আপনার কাছে দোয়া চাই এবং আমরাও চেষ্টা করে যাব, আর বিশেষ করে আগামীতে আমরা ইনশাল্লাহ এগুলা প্রয়োগ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমরা যারা জয়েন করেছি এবং করছি এবং পরবর্তীতে দেখব বুঝবো, প্রত্যেকের জীবনে বারাকা দান করুন এবং আমাদের যে সমস্যাগুলো মনে হচ্ছে এবং হবে, প্রত্যেকটা বিষয় যেন আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোত্তম ভাবে সেখান থেকে উত্তরণের সুযোগ করে দেন, সে চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ এবং দোয়া করব। জি, তারপর আমাদের আচ্ছা, আমাদের আর কোনো ভাই আছেন যারা কথা বলবেন? আচ্ছা, আমাদের যদি আর কোনো ভাই কথা বলার এই মুহূর্তে না থাকে, তাহলে আমরা ক্লাস আজকের জন্য আমরা শেষ করতে পারি। আচ্ছা, মেসেজে কি লেখা আছে? আচ্ছা, জি ভাই, খুব সুন্দর আলোচনা। অবশ্যই আমার বহু ত্রুটি আছে। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাস খুবই উপকারী ছিল। আল্লাহ তাআলা প্রিয় উস্তাদকে উত্তম থেকে উত্তম জাযা দান করুন, আমিন। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা আপনাদেরকেও সর্বোত্তম জাযা দান করুন এবং আল্লাহ তাআলা নিজ শান অনুযায়ী আপনাদেরকে উপকার এবং কল্যাণ দান করুন। এটাই আমি আহ, সর্বদা চাই এবং কামনা করি। আচ্ছা, আমাদের যদি আর কোনো ভাই কোনো কিছু বলার না থাকে, তাহলে আমার মনে হয় যে আমরা আজকের আলোচনা আমরা এখানে শেষ করতে পারি। আচ্ছা, শহীদুল ইসলাম ভাই, মাওলানা শহীদুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আসলে প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমার মন চাইতেছে এই প্রোগ্রামটা যদি আরো কিছুক্ষণ হয়তো, আরো কিছুক্ষণ আলোচনা শুনতাম, তাহলে আরো বেশি শিখতে পারতাম, আরো বেশি উপকৃত হইতে পারতাম। জাযাকুমুল্লাহ, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে শেষ পর্যন্ত, অবশ্যই আমরা আশা করি যে আমাদের দিলের আশা মিটবে না, মনে হবে যে আমরা আরো মানে যতই সময় দিই সেটা আমাদের জন্য কম হবে। আমি এটাই বিশ্বাস করি, কারণ হলো আমাদের এই শিক্ষক প্রশিক্ষণটাকে যদি আমরা 6 মাস ব্যাপীও করি, তবুও আমাদের কাছে এটা, আমি বিশ্বাস করি যে আমাদের মনে হবে যে সময় কম হয়ে গেছে। কারণ হলো এখানে এত বেশি আলাপ আলোচনার অবস্থান এখানে আমরা রেখেছি। আমাদের ব্যক্তি জীবনের যত সমস্যা, একজন শিক্ষক জীবনের জন্য যত সমস্যা, সবগুলো আমরা এখানে নিয়ে আসছি। তো এই জন্য আমরা চেষ্টা করবো আপনাদের যে অনুভূতিগুলো আসছে সেই জায়গা থেকে যেন আল্লাহ তাআলা, আমরা শুধু দোয়া করতে পারবো যে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সেই অনুভূতিগুলোকে সর্বোত্তম ভাবে পূরণ করে দেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে ইনশাআল্লাহ আজকে মোটামুটি যারা কথা বলেছেন এবং যারা বলেননি, আশা করছি প্রত্যেকে নোট নিয়েছেন এবং আহ, যারা বলেননি তারাও নোট নিয়েছেন। আমরা মুহাসাবা যেই শীটটা আছে গ্রুপে দিয়ে দিব, ক্লাস গ্রুপে দিয়ে দিব। আমরা প্রত্যেকে মুহাসাবা শীটটাকে আমরা পূরণ করে দেব এবং আমরা যা শিখছি এটাকে বাস্তব জীবনে প্রয়োগ করব। আমি আপনাদেরকে কমিউনিকেশনের কিছু ক্লাস গ্রুপে দিয়ে দিব, সেটা অবশ্যই প্রত্যেকে দেখব এবং দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের ক্লাস